প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা দেওয়ানি কার্যবিধি আলোচনা করব। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট হতে। আজকে টপিক 4 সামন্স বা সমন এবং টপিক 5 সেট অফ, এই দুইটা বিষয় আলোচনা করা হবে। তাহলে সমন বা নোটিশ, এই বিষয়ে আমাদের প্রতিফলিত ধারা হচ্ছে 32। 32 ধারায় সমন অমান্য করলে কি সাজা, সে বিষয়ে বলা আছে। এবং আদেশ 5 আর 16, এই দুইটি আদেশের কয়েকটি বিধি কাভার করবে। তো মাত্র 4টি প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখেছি। এখান থেকে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এই প্রশ্নগুলোই ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। দেওয়ানি কার্যবিধির অথবা দ্য কোড অফ সিভিল প্রসিডিউর এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক বিবাদীদের প্রতি সমন জারির বিভিন্ন পদ্ধতিসমূহ বিস্তারিত আলোচনা করুন। এটি একটি পুরাতন প্রশ্ন, তাই আইনের নাম বাংলায় আছে, আপনাদের জন্য আইনের নাম ইংলিশে আসতে পারে। দেওয়ানি মোকদ্দমায় আদালত বিবাদীকে আদালতে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে আনীত দাবির বিরুদ্ধে কে দাবি করছে, বাদী দাবি করছে, কি দাবি করছে, আরজিতে যেগুলো প্রার্থনা করছে সেগুলো জি। আত্মপক্ষ সমর্থন বা দাবির বিষয়ে কিছু বলার থাকলে বা পাল্টা দাবি থাকলে আদালতের সামনে তা পেশ করার জন্য বিবাদীর প্রতি যে নোটিশ প্রদান করে তা সমন বা নোটিশ হিসাবে পরিচিত। খুবই সাদামাটা একটা সংজ্ঞা দিয়ে দিলাম নিজের ভাষায়। সমন দেওয়ানি মোকদ্দমায় এমন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা সঠিকভাবে সম্পূর্ণ না করলে, অর্থাৎ জারি না করলে বা এড়াতে চাইলে, মানে বাইপাস করে কেউ যদি সমন জারি না করে মামলা অগ্রসর হয়, একতরফা হয়ে যায়, সেক্ষেত্রে মোকদ্দমার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। মানে ওই একতরফা ডিক্রি বাতিল করে আবার প্রথম মামলার যে বিবাদী সে কিন্তু বাদী হয়ে মামলা করে ওই ডিক্রি বাতিল করে দিতে পারে, একতরফা ডিক্রি, যে এই ডিক্রিটা সঠিকভাবে সমন জারি করেনি, তাই এই ডিক্রিটা কি জালিয়াতির মাধ্যমে হয়েছে, জি। আদালতের প্রসিডিউর সঠিকভাবে পালন করা হয়নি। মানে সমন জারি না করেই যদি মামলা পরবর্তী স্টেপে চলে যায়, এই মামলা পরবর্তীতে টিকবে না এবং ডিক্রি হয়ে গেলেও সেটা কিন্তু বাতিলযোগ্য। একটি জি। মোকদ্দমা যথাবিহিত রূপে দায়ের হওয়ার পর দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1998 এর 5 আদেশের এক বিধি মোতাবেক নির্ধারিত তারিখে বিবাদী হাজির হয়ে বাদীর দাবির বিপরীতে জবাব দেওয়ার জন্য সমন দিতে হয়। তাহলে এখানেও সমন দেওয়ার উদ্দেশ্য কিন্তু আদেশ 5 বিধি 1-এ বলে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি সমনে আদালত বা তার নিযুক্ত কর্মচারীর স্বাক্ষর এবং আদালতের সিলমোহর থাকবে। সাধারণত বিচারকের স্বাক্ষর থাকে এবং আদালতের যে সিল, গোল সিল, সেই সিলমোহর থাকে। তবে বিবাদী যদি বাদী কর্তৃক আর্জি দাখিল করার সময়ে হাজির হয়ে বাদীর দাবি মেনে নেয় তাহলে কোনো সমন ইস্যু করতে হবে না। তার মানে মামলা ফাইলিং এর পর সমন ইস্যুর আগেই দু একদিনের মধ্যেই যদি বিবাদে উপস্থিত হয়ে যায় বাদীর আহ্বানে, তাহলে আর সমন দেওয়ার দরকার নাই। সমন দেয় বিবাদীকে জানানোর জন্য, বিবাদী নিজেই হাজির হয়ে গেছে, তাহলে সমন দেওয়ার উদ্দেশ্য সফল হয়ে গেছে, তাই আর সমন ইস্যু করারই দরকার নাই, মামলা তো তরফা হয়ে যাবে। এই ক্ষেত্রে সাধারণত মামলা কি হয়, সোলেনামা হয়ে যায়। একটি মামলা চলুন। দায়েরের পরের ধাপ সমন জারি, মানে মামলা দায়েরের পরেই কিন্তু এসআর রেডি। এসআর মানে সমন রিটার্ন, এডি মানে অ্যাকনলেজমেন্ট ডিউ রিটার্ন, পোস্টাল সমন ফেরত আসার যে প্রাপ্তি স্বীকারপত্র সেটা। সিভিল মামলা সাধারণত দুইভাবে সমন জারি করতে হয়, একটা পদাতিক সমন যেটা প্রসেস সার্ভার বা জারিকারক নিজে পায়ে হেঁটে দিয়ে দেয়, তাই পদাতিক সমন বা ব্যক্তিগত সমন বলে। অপরটি হচ্ছে বাই পোস্ট, বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে যায় এবং এটার প্রমাণস্বরূপ এডি ফেরত আসতে হয়, এডিতে সংশ্লিষ্ট বিবাদীগণের স্বাক্ষর থাকে। সমন মূলত দুইভাবে জারি করতে হয়, অলরেডি আমি বলেছি। আদালতের জারিকারকের মাধ্যমে পদাতিক এবং আদালতের সেরেস্তাদার কর্তৃক ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তাহলে প্রেরক হিসাবে আদালতের সেরেস্তাদার কিন্তু প্রেরণ করে কার বরাবর, বিবাদী বরাবর। এখানে যদিও কুরিয়ারের কথা উল্লেখ আছে, আমি বাস্তবে
কখনো কুরিয়ারের মাধ্যমে সমন প্রেরণ করতে দেখিনি। বাংলাদেশে ডাকযোগে সমন প্রেরণ করা হয়। আমরা আইন পড়ছি হচ্ছে 1908 সালের আইন। ওই সময় জি হয়তোবা ডাক বিভাগ এতটা স্ট্রং ছিল না, হয়তোবা কুরিয়ারের অপশনটাও এখানে রেখেছিল। কি কারণে কুরিয়ারের অপশন রেখেছে এই বিষয়ে আমার রিসার্চ করা নেই। আইনে আছে কুরিয়ার, আমরা কুরিয়ারও মনে রাখবো, কিন্তু বাস্তবে আমি কুরিয়ারে দিতে দেখি না, শুধুমাত্র ডাকযোগেই দেয়। বিবাদীদের প্রতি সমন জারির বিভিন্ন পদ্ধতি। আচ্ছা, এতক্ষণ যে আলোচনাটুকু হলো, এই আলোচনা কি সূচনা বা ইন্ট্রোডাকশন? জি এবার আমরা কি মূল আলোচনায় যাব? মূল উত্তরে। এই জি প্রশ্নটা যদি বড় প্রশ্ন হয় 10 নম্বরের জন্য চলে আসতে পারে। সাধারণত 10 নম্বরের জন্য এখন প্রশ্ন আসে না, কম নম্বরের জন্য আসে। সে ফর এক্সাম্পল 10 নম্বরের জন্য আসলো, তাহলে আমাকে অবশ্যই উপরের অংশটাকে লিখতে হবে। তাই আমি সূচনাটা রেখেছি। নিচে দেওয়ানি আদালত কর্তৃক বিবাদীদের প্রতি সমন জারি নানাবিধ বা নানাবিধ যে উচ্চারণ করেন না কেন পদ্ধতিসমূহ জি আলোচনা করা হলো। ব্যক্তিগতভাবে সমন জারি, সাধারণত বিবাদীদের ওপর ব্যক্তিগতভাবে সমন জারি করতে হয়, এটাই সবচেয়ে স্ট্রং। তবে তার অনুপস্থিতিতে তার পক্ষে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির ওপর সমন জারি হতে পারে। ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে যদি সে ক্ষমতা দিয়ে থাকে, অথবা আমরা পড়লাম যে পরিবারের প্রাপ্তবয়স্ক, আগে ছিল শুধু পুরুষ, এখন মহিলাকেও দেওয়া যাবে। পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের ওপর সমন জারি, যদি তার প্রাপ্তবয়স্ক কোনো প্রতিনিধি পাওয়া না যায় তবে তার পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের ওপর সমন জারি করতে হবে। এক্ষেত্রে ভৃত্য বা চাকর বা সার্ভেন্ট অব দ্য ফ্যামিলি পরিবারের সদস্য হিসেবে গণ্য হবে না। তার মানে সার্ভেন্টের হাতে, কাজের লোকের হাতে, বাড়ি ড্রাইভারের হাতে কি দেওয়া যাবে না? সমন দেওয়া যাবে না। কেন? সে যদি হারিয়ে ফেলে সেক্ষেত্রে সেটা গুরুত্ব থাকবে না। জি আদেশ 5 বিধি 12 এবং 15 অনুসারে কিন্তু এই বক্তব্যটা আছে। লটকিয়ে বা বিকল্প পদ্ধতিতে সমন জারি, মনে করেন ওই ব্যক্তিকে পাওয়া গেল না, পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যকে পাওয়া গেল না, সেক্ষেত্রে তার বাড়ির যে মেন দরজা তার সামনে সমন লটকিয়ে জারি করা হবে। এই সমন লটকিয়ে জারি করলেও সেটা ব্যক্তিগত সমন জারির মতোই কার্যকর হবে। এটা আদেশ 5 বিধি 17 ও 20-এ আছে। এই আপনারা বলতে পারেন যে স্যার আদেশ এবং বিধি নম্বর উল্লেখ না করলে হবে না। হবে, কিন্তু নম্বর কমে যাবে। আপনি চাইলে আদেশ 5 বিধি 17 ও 20, এইটা এই যে 3 নম্বর পয়েন্ট লোড কেউ বিকল্প পদ্ধতিতে সমন জারি, এখানে ব্র্যাকেটে পয়েন্টের সাথেও দিয়ে দিতে পারেন উপরে, মানে পয়েন্টের হেডিং এ, অথবা এইভাবে আচ্ছা। দিতে পারেন। বুঝতে পারছেন? জি 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 স্যার। আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম স্যার। হুম, বলেন। স্যার, বাস্তবে কি সমন ওই যে আটকিও রাখতে পারে? বুঝলাম না কথা, কে আটকে রাখবে? বা মানে সমন কি ধরেন, কোর্ট থেকে সমন না পাঠিয়ে চিঠি পরে এমন কিছু করা যায়, হ্যাঁ, যে বিবাদীর প্রতি সমন জারি না করেই সমন জারি করলো, করে দেখাইলো, কিন্তু প্র্যাকটিক্যালি মানে বিবাদীর প্রতি বাড়িতে সমন পৌঁছলো না, এমন কোনো কিছু করা যায়? এখন আমি আপনাকে অনলাইনে কি 2 নম্বরে কাজকর্ম শেখাবো? আপনি যেটা বলছেন এটা তো কি আইনের বাইরে, তার মানে এটা 2 নম্বরে কাজ করবার, তাই না? জি অনেক সময় জি জারিকারক স্যার। টাকা বা ঘুষ খেয়ে এগুলো কাজ করে, বাস্তবে আছে, কিন্তু এগুলো আপনি কখনো পরীক্ষার খাতায় লিখতে পারবেন না। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার, ঠিক আছে। বুঝছি স্যার। এক্ষেত্রে জারিকারক আসসালামু সমনের আলাইকুম অপর স্যার। পৃষ্ঠায় সংশ্লিষ্ট এলাকার দুজন নিঃস্বার্থ ব্যক্তির স্বাক্ষর বা টিপসই গ্রহণ করবেন। কখন? লটকিয়ে জারির জন্য, লটকিয়ে জারি করা হয়েছে তার প্রমাণস্বরূপ। আর আনোয়ার ভাই যেটা বললো যে আমি বিবাদীর কাছে গেলাম না কিন্তু আমি সমন জারি দেখালাম, ভাই তাহলে তো বিবাদীর স্বাক্ষর আপনি কোথায় পাবেন? বিবাদীর স্বাক্ষর ছাড়া কেউ যদি স্বাক্ষর দিয়ে দেয় তাহলে স্বাক্ষর জাল হয়ে গেল না? তাহলে জালিয়াতির জি মামলা হবে না তার নামে? জি ক্রিমিনাল মামলা হয়ে যাবে। বিবাদীর জি স্যার। সাময়িক অনুপস্থিতিতে তার বাসগৃহের বহির্ভাগে সামনে সমন লটকে বহির্ভাগে জারি করা যুক্তিসঙ্গত নয়, যদি ওই বিবাদীকে আরে তার বহির
স্যার বহির্ভাগের বানানটা একটু রেড হাইলাইটেড করবেন স্যার, এটা বহির্ভাগের হবে। হ্যাঁ, এখানে ভারের হয়ে আছে তাই না? জি আচ্ছা, ধন্যবাদ ভাই। তো এখানে এই যে দুইটা হয়ে আছে, একটা হবে ভাগের, ঠিক করে নেবেন আপনারা। ধন্যবাদ ভাই। তো সাময়িক অনুপস্থিতিতে তার বাসগৃহের সামনে সমন লোডকে জারি করা যুক্তিসঙ্গত নয়। মনে করেন যে সমন দিতে গেছে, এখন লোকটা মনে করেন চাকরি করে, সে বিকেল 5টায় আসবে কিন্তু সমন দিতে গেছে 2টায়, 3 ঘন্টা অপেক্ষা করতে হবে বলে লোডকে জারি করে চলে আসলো, এটা করা যাবে না। অপেক্ষা করতে হবে, অথবা পরের দিন বা পরের সপ্তাহে যেতে হবে, কোন সময় সে বাসায় থাকতে পারে, বা শুক্রবার বা শনিবারে ছুটির দিনে যেতে হবে, যেদিন তার বাড়ি থাকার সম্ভাবনা আছে। আশেপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসা করতে হবে যে ভাই এ কখন বাসায় থাকে, তখন আসতে হবে। এটাই বোঝানো হচ্ছে। তার মানে আমি দায়সারা কাজ করে আসবো লটকিয়ে, তাহলে হবে না। যদি ওই বিবাদীকে তার বাসগৃহে পাওয়ার সম্ভাবনা থাকে, যে 5 ঘন্টা পরে গেলেই পাবো, রাত্রে গেলে পাবো, বা ছুটির দিনে গেলে পাবো, তাহলে তখন যেতে হবে, লটকে জারি করা আসা যাবে না তখন। তবে পুনরায় তার বাড়িতে সমন জারির উদ্দেশ্যে যেতে হবে, এটা হচ্ছে নির্দেশনা। নতুন যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে আসছে কি, খুদে বার্তা, ভয়েস কল, তাৎক্ষণিক বার্তা, ফ্যাক্স বা ইমেল এর মাধ্যমে সমন জারি। এটা আগে ছিল না, এটা নতুন ভাবে সংশোধন হয়ে আসছে। যদি বাদী আবেদন করেন তাহলে খুদে বার্তা মানে SMS মোবাইলের, কারণ স্যার, বাদী এটা কি যদি, প্র্যাকটিক্যালি শুরু হয়েছে স্যার এখনো? স্যার প্র্যাকটিক্যালি শুরু হয়েছে স্যার এটা? আমি চোখে দেখিনি এখনো, আইনে আচ্ছা আছে, আচ্ছা। এখনো শুরু হয়নি। ভয়েস কল, তাৎক্ষণিক বার্তা, ভয়েস কল মানে মোবাইল ফোনে কল দিলাম, তাৎক্ষণিক বার্তা মানে ইনস্ট্যান্ট মেসেজিং, যেটা ফেসবুকের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ মেসেজিংকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং। ফ্যাক্স বা ইমেলের মাধ্যমেও সমন জারি করা যাবে। উক্তরূপে প্রেরিত সমন জারির প্রমাণ স্বরূপ তা লিপিবদ্ধ করতে হবে। সাধারণত এগুলো শহরের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কারণ শহরের মানুষ একটু সচেতন, তাদের এভাবে কল দিয়ে সমন জারি করা যেতে পারে। এক্ষেত্রেও কিন্তু বিবাদীর ফোন নাম্বারটা জানা থাকতে হবে, তাই না? জি আদেশ 5 বিধি নয়, এগুলো কর্পোরেট মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ কর্পোরেট বিবাদীদের কিন্তু নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল, ফ্যাক্স সবকিছুই তাদের ভিজিটিং এটাই কার্ড, বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ জি, ভিজিটিং এটাই বলতে কার্ড বা চাচ্ছিলাম, তাদের কোম্পানি সাইনবোর্ড বা ও কর্পোরেট। ওয়েবসাইটে সবকিছুই থাকে, তাই না? জি 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 তো জি। কর্পোরেট বিবাদী হলে এগুলো চলতে পারে। জি। জারিকারক সমন জারি ফেরত দিলে, নাজির তাহলে জারিকারক কি করবে, সমন জারি হয়েছে, সমনের একটাতে বিবাদী সই করে পাঠিয়ে দিয়েছে প্রমাণস্বরূপ, যথাসম্ভব দ্রুত এবং কমপক্ষে মামলার ধার্য তারিখে 2 দিন পূর্বে সংশ্লিষ্ট কোর্টে ফেরত দিবেন। আমি কি করি, মামলা ফাইলিং করলে এই মামলার সমনটা যখনই প্রসেস সার্ভারে যাবে, আমি নাজিরের সাথে দেখা করি যে এটা কোন প্রসেস সার্ভার বা সমন জারিকারককে দেওয়া হচ্ছে, এটা আমাকে বলেন, তার ফোন নাম্বার দেন, এবং তাকে আমি বারবার ফোন দিই, ভাই এটা পাঠান। পাঠালে আমার মক্কেল কিছু খরচ আপনাকে দিবে, সমস্যা নাই, মক্কেল না দিলে আমি দিব, তাও তাড়াতাড়ি দিয়ে আসেন। এবং যাই যেন জি প্রথম ধার্য তারিখের আগেই সমন জারি হয়ে আসে। এবং আমি বলি সমন জারি হয়ে আসার পর সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, সেরেস্তায় এই মামলার ফাইলের মধ্যে আমার সমন প্রবেশ করে দিবেন, মানে সামিল করে দিবেন, যেন দ্রুত এবং ফাস্ট আমার সমনটা জারি হয়ে যায়, আমার মামলা যেন ডিলে না হয়। আমি নিজে ফাইলিং করলে এই কাজটা আমি করি। তাহলে আমার মক্কেল যদি চাই মামলা দ্রুত শেষ নিষ্পত্তি হোক, তাহলে আমি প্রথম ডেটের আগে সমন জারি করে ফেলি। সেক্ষেত্রে নিশ্চয়ই মক্কেলের থেকে এক্সট্রা চার্জ নিয়ে নিই, কারণ প্র্যাকটিস যেটা আমাকে সেটাও মানতে হবে। আমি তো পুরো সিস্টেমের বিরুদ্ধে যেতে পারবো না, তাই না? অপরদিকে ডাকযোগে প্রেরণের পর ডাক রসিদ, যেটাকে অ্যাকনলেজমেন্ট ডিউ বা এডি বলছি, থাকলে 1 মাস অতিবাহিত হওয়ার পর এডি ডাক সমন জারি হিসেবে গণ্য হবে। মনে করেন যদি পদাতিক সমন জারি হয় এবং 1 মাস পরেও ডাকের এডি ফেরত আসছে না, তখন একটা দরখাস্ত দেওয়া যায়, স্যার এডি থেকেও মানে রেহাই দেওয়ার জন্য, যেন এডিটা আর এডি পর্যায়ে না থাকে, যেহেতু পদাতিক সমন জারি হয়ে গেছে, স্যার এই মামলাটা পরবর্তীতে বিবাদীর লিখিত জবাব দাখিলের জন্য স্টেপ অগ্রসর করা হোক। জি সেক্ষেত্রে আমি দরখাস্ত দিয়ে বেশ কয়েকটা মামলায় করেছি, এডি ফেরত আসে না, মানে পোস্ট অফিসে আটকে থাকে, হারিয়ে যায়, পোস্টম্যানের গাফলতির কারণে পোস্টম্যান সেটা বিলি করে না। বিবাদী একের অধিক হলে প্রত্যেকের ওপর সমন জারি হতে হবে। 21 সালের মামলা
40-এর উপরে বিবাদী, এখনো 3টা বিবাদীর প্রতি সমন জারি হয়নি। আমি 3-4 বার কি দিচ্ছি, স্টেপ নিচ্ছি, তদবির দিচ্ছি, মানে বারবার সমন দিচ্ছি, হারাই যাচ্ছে। তার মানে এটাতেও আমাকে সিস্টেম করতে হবে, একটু হাত পা ধরে হোক বা কিছু টাকা পয়সা খরচ হোক, আমাকে সামনে ডেটে সমন জারি করাই দিতে হবে। এছাড়া ভিন্ন জেলার বিবাদীদের উপর সমন সংশ্লিষ্ট জেলার নেজারত বিভাগের মাধ্যমে প্রেরণ করতে হবে। নেজারত বিভাগ হচ্ছে ইন্টার সিটি বা ইন্টার ডিস্ট্রিক্ট সমন সার্ভিসের কাজ করে নেজারত। বুঝতে পেরেছেন? জি। বুঝি নাই রাজশাহী স্যার, জেলার আরেকবার সমন বলেন স্যার। আমাকে নওগাঁ জেলায় দিতে হবে। জেলা। রাজশাহী জেলার সমন আমাকে শরীয়তপুরে দিতে হবে। তখন আমাকে নেজারত শাখার মাধ্যমে দিতে হবে, কারণ নেজারত শাখা এই কাজগুলো করে। ভিন্ন জেলায় সমন পাঠানো বা ভিন্ন ভিন্ন জেলার সমন রিসিভ করাও তাদের কাজ। এটা সিভিল ক্রিমিনাল উভয়ে এই নেজারত সেকশন আছে। বিকল্প পদ্ধতিতে সমন জারির ফলাফল কি? বিকল্প পদ্ধতিতে সমন বলতে যেমন লটকিয়ে জারি, এই ধরনের। তাহলে ফলাফলটা কি হতে পারে? বিকল্প বা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি, তার মানে বিবাদী নিল বা বিবাদীর কোনো ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি নিল, অথবা পরিবারের সদস্যকে দিলাম, এদের কাউকে যদি পাওয়া না যায়, তাহলে কি করতে হবে? বাসগৃহের বাহির অংশে বা অন্য কোনো প্রকাশ্য স্থানে বা বিবাদী যেখানে ব্যবসা পরিচালনা করে সাধারণত, সেখানে ব্যক্তিগত লাভের কাজ করেন, মানে কোনো কর্ম করে থাকেন, মানে বসবাস বা কর্মের জায়গা যেখানে হোক না কেন, সেখানে লটকিয়ে সমন জারি করতে হবে। লটকিয়ে জারিকেই কিন্তু বিকল্প সমন জারি বলা হচ্ছে, অল্টারনেটিভ সার্ভিস। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর আদেশ 5 বিধি 17 ও 20 একটু আগে আমরা দেখলাম, লটকিয়ে জারির বিধান এখানে দেওয়া আছে। তো এটা হলে সমন জারি করা যাবে। তাহলে আইনে বলা হচ্ছে বিকল্প জারি করা যাবে, যদি আইনে যায় তাহলে বিকল্প সমন জারি করলে কোনো সমস্যা হবে না, মানে ফলাফল ব্যর্থ যাবে না, ব্যক্তিগত জারির মতোই কার্যকর হবে। যেহেতু আইনে এতটুকুই আছে, স্যার, তাহলে কেস ল দিলে ভালো হয়। সমন বিবাদী, যখন বিবাদী সমন এড়িয়ে চলে, মানে বিবাদী পালিয়ে বেড়াচ্ছে, সমন নিবে না, বাদীর জি। মামলা ডিলে বা ব্যর্থ করার জন্য, অথবা সমন গ্রহণ করতে অস্বীকার করে, অথবা অনেকবার চেষ্টা সত্ত্বেও বিবাদীর ওপর সমন জারি সম্ভব না হলে, মাল্টিপল টাইমস দেওয়া হয়েছে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না, সে পালিয়ে বেড়াচ্ছে বা লুকিয়ে বেড়াচ্ছে, সমন জারি করতে আসলেই সে ঘাপটি মেরে থাকে, পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে নাই বাড়িতে, এই ধরনের কথাবার্তা বলে, তখন বিকল্পভাবে সমন জারি করা যাবে। বিকল্পভাবে সমন জারির ক্ষেত্রে যথাযথ শর্তাবলী পালন করা হলে উক্ত বিকল্পভাবে জারিকৃত সমন ব্যক্তিগতভাবে জারিকৃত সমনের ন্যায় কার্যকর হবে। তার মানে ইফেক্টিভ, সেম সেম ইফেক্টিভনেস। এটা AIR, অল ইন্ডিয়া রিপোর্ট 1930। 1930 সালে বাংলাদেশের জন্ম হয়নি, এটা পাকিস্তানের জন্ম লাহোর হয়নি। 397। তখন কি ভারতীয় উপমহাদেশ, লাহোর যদিও বর্তমানে পাকিস্তানের মধ্যে, তখন তো পাকিস্তানেরও জন্ম হয়নি, ভারতেরও জি, জন্ম, তখন ভারতের মানে সাথে তখন একটা- ভারতীয় জি। উপমহাদেশ ছিল। জি। তাই এটা ইন্ডিয়ারই একটা কেস ল। তাহলে এই কেস ল থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি নো প্রবলেম, লোডকেও জারি করা যাবে। আবার বিচারপতি ম্যাকলিড এর মতে, ম্যাকলিড খুবই একজন আইনজ্ঞ ছিলেন এবং বিচারপতি ছিলেন, খুবই নামকরা, ফেমাস। তাই তার আমরা কোটেশনও দিতে পারি, তার মতামত দিতে পারি মামলায় লিখার ক্ষেত্রে। আমরা বাস্তবে কিন্তু কোর্টেও এই ম্যাকলিডের কোড বা তার মতামত কিন্তু কি করি, মামলায় ব্যবহার করি, কেস লর মতোই কার্যকর। রেজিস্টার ডাকযোগে সমন জারি বিবাদীর ওপর ব্যক্তিগতভাবে সমন জারি মতোই কার্যকারী হবে। তার মানে এখানে পদাতিক সমন জারি করা গেল না, কিন্তু ডাকযোগে সমন পৌঁছে গেছে, এডি ফেরত এসেছে, সেক্ষেত্রে এটিও কার্যকর হবে। এবং এটি মামলাকারীর জন্য একটা সুবিধাজনক ব্যাপার বটে, কারণ পায়ে হেঁটে যাওয়ার দরকার হচ্ছে না। পায়ে হেঁটে গেলে আবার, যে পায়ে হেঁটে যাবে তার আবার মোটর সাইকেলের পেট্রোলের দাম দিতে হয়, এখন আবার পেট্রোলের দাম বেড়ে গেছে। হ্যাঁ, আনোয়ার ভাই কি বলছিলেন? আবার পাওয়াও ঝামেলা হচ্ছে। আনোয়ার ভাই বলেন। স্যার এহেন ওই যে, জি স্যার, ওই যে ব্যক্তিগত, স্যার ব্যক্তিগত লাভের কাজে করেন, কাজ হইতো না শব্দটা এনে নাকি কাজই হবে? কাজ ব্যক্তিগত হবে, কাজ। লাভের কাজ করেন, আচ্ছা, এই কারটা কেটে দিতে হবে ভাই। ধন্যবাদ ভাই। হ্যাঁ, কাজ হবে।
ল্যাঙ্গুয়েজ জি স্যার, মিলানোর জি জন্য। স্যার, এগুলো লাল জি করে স্যার। রাখছি, নেক্সট রিভিশন প্রিন্টে এগুলো ঠিক হয়ে যাবে। এই ছোটখাটো বানান ভুলেও আপনাদের নম্বর খুব একটা যাবে না, অত টেনশন করার কিছু নাই। আর আপনারা লিখতে গেলে এমনি ঠিক হয়ে যাবে এগুলো, তাই না? আচ্ছা, জি স্যার। সমনের পরিবর্তে যখন পত্রের মাধ্যমে বিবাদীকে মামলার বিষয়ে অবগত করানো যায়, পত্রর বিষয়ে, পত্রের মাধ্যমে বিবাদীকে মামলার বিষয়ে অবগত করানো, যখন বিবাদী সমন এড়িয়ে চলে অথবা সমন গ্রহণ করতে অস্বীকার করে, অনেকবার চেষ্টা সত্ত্বেও বিবাদের উপর সমন জারি সম্ভব না হয়, এক্ষেত্রে যদি বিপরীত উদ্দেশ্য প্রতীয়মান না হয়। আচ্ছা, এই বিপরীত উদ্দেশ্য প্রতীয়মান না হয় এর অর্থ কি? মানে বাদীর যদি খারাপ উদ্দেশ্য না থাকে, হ্যাঁ, জি বাদীর যদি খারাপ উদ্দেশ্য না থাকে, যেটা এর আগে আনোয়ার ভাই মিন করার চেষ্টা করছিলেন, তাহলে সঠিক ঠিকানা, সঠিক ডাকমাশুল, ডাকমাশুল মানে পোস্টাল ফি দিতে হয়। যেমন এখন রেজিস্ট্রি পোস্ট ফি সাধারণত 14-15 টাকার মতো লাগে, এবং রেজিস্টার ডাকযোগে চিঠি বা পত্র পাঠায় এবং চিঠির ভেতর সমন থাকলে তা যথাযথভাবে সমন জারি বলে গণ্য হবে। অর্থাৎ উক্ত ক্ষেত্রে সমনের পরিবর্তে পত্রের মাধ্যমে বিবাদীকে মামলার বিষয়ে অবগত করানো যাবে। আচ্ছা, আমরা কিন্তু পত্রের ভিতরে সমন দিয়ে দিই না, কি করি? মানে ডাক, এই যে খামের বাইরে কিন্তু সমন দিয়ে দিই, খামের বাইরে পিন আপ করে দিই, মানে সমনটা বাইরেই আচ্ছা থাকে, ভিতরে ঢোকানোর আচ্ছা। প্রয়োজন হয় না বাস্তবে। এটা একই কথা, ভিতরে দিয়ে আর বাইরে পিন আপ করে দিই, একই বিষয়। যাবে সে ডাকযোগে। হ্যাঁ, এখানে কিন্তু ওই বিচারপতি ম্যাকলিডের কথাটা আবার আমরা এখানে রিপিট করে দিব। তাহলে এখানে এর আগে লোটকিয়ে সমন জারি বিকল্প হিসেবে বলছি, এবার স্পেসিফিক ভাবে বলছে যে পত্রের মাধ্যমে যদি সমন জারি করি, এটাও কিন্তু এক প্রকার বিকল্প সমন জারি হিসাবে গণ্য হয়, তাতেও সমস্যা নাই। এরপরে প্রবলেমেটিক প্রশ্ন, ঢাকার একটি আদালত ক এর দখলে থাকা একটি দলিল উপস্থাপনের জন্য তার প্রতি সমন প্রদান করে। তাহলে ক হচ্ছে এখানে ব্যক্তি, তার কাছে সমন গেল কেন? একটা ডকুমেন্ট আছে, সেটা আদালতে সাবমিট করতে হবে। সে বাদী না বিবাদী এটা কিছু বলা নাই, তার মানে সে একজন সাক্ষ্য প্রদানকারী, যার কাজ হচ্ছে শুধুমাত্র দলিলটা আদালতে প্রোভাইড করা। কিন্তু ক সমন মোতাবেক আদালতে উক্ত আদেশ পালনে ব্যর্থ হয়, তার মানে দলিল নিয়ে আদালতে আসলো না, আদালতের কথা শুনলো না, অমান্য করলো। এবার 32 ধারা কাজে লাগবে আশা করছি। আদালত ককে উক্ত দলিল উপস্থাপনে বাধ্য করতে কোনো পদক্ষেপ নিতে পারেন কি? দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক উত্তর দিন। একই কথা কিন্তু এখানে বলা আছে অথবাতে। এখানে ক ব্যবহার করা হয়েছে, আদালতের নাম ব্যবহার করা হয়েছে, নিচে ক আদালতের নাম ব্যবহার করা হয়নি, মানে প্লেন প্রশ্ন নিচেরটা, আর উপরে একটা প্রবলেমেটিক। এরপরে কোনো ব্যক্তিকে দলিল উপস্থাপনে বাধ্য করতে দেওয়ানি আদালতের পদক্ষেপটা কি, আমরা ডিরেক্ট বললাম। আচ্ছা, যে উত্তরটা আমি করেছি এটার ডেভেলপ করার দরকার নেই, বা ঘটনা বিচার্য বিষয় এভাবে না দিলেও আপনাদের চলবে, এটা যেভাবে আছে যথেষ্ট ডেভেলপ অবস্থাতে আছে। তাহলে সিপিসি এর 32 এবং আদেশ 16 বিধি 10 এর বিধান অনুসারে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করে দেওয়ানি আদালত কোনো ব্যক্তিকে বিজ্ঞ আদালতে কোনো দলিল উপস্থাপনায় বাধ্য করতে পারবে। হুলিয়া জারি করতে হবে, তার মানে কেউ যদি সমন অমান্য করে, 32 ধারার বিধানে সমন অমান্য করার সাজা আছে, কিন্তু এখানে 16 এবং 10 বিধিকেও আমাদের কি করতে হবে, আলোচনায় নিয়ে আসতে হবে। সাক্ষ্যদান বা দলিল উপস্থাপনের জন্য কোনো ব্যক্তিকে সমনে উল্লেখিত সময়ে এবং তারিখে, সময় বলতে এখানে তারিখ ও সময় বোঝানো হচ্ছে, এবং স্থানে মানে আদালতে হাজির হতে হুলিয়া জারি করতে পারে। হুলিয়া জারির বিধান আমরা কিন্তু ফৌজদারি কার্যবিধির 87 ধারায় আমরা জানি যে ফৌজদারি আদালত করতে পারে, এখানে সিভিল আদালতও করতে পারে। উক্ত হুলিয়ার কপি, মানে হুলিয়া জারি বলতে পেপারে বিজ্ঞপ্তি দেওয়া, উক্ত ব্যক্তি যে স্থানে বসবাস করে সেই স্থানের বহির্ভাগে বা অন্য কোনো প্রকাশ্য স্থানে লোডকে দিতে পারে। আগে কিন্তু এই যে ঢোল পিটিয়ে, হ্যাঁ, ঢোল পিটিয়ে কিন্তু সমন জারি করা হতো। এই আইনটা যেহেতু পুরাতন আইন, ঢোল পিটিয়ে সমন জারির বিষয়েও কিন্তু বলা হচ্ছে, বা হুলিয়া জারির বিষয় বলা হয়, কিন্তু এখন পেপারে বিজ্ঞপ্তি দিয়ে করা যাবে। গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট ইস্যু করা যাবে। হুলিয়া জারির পরিবর্তে সেটা জারি করার সময়ে বা পরে যে কোনো সময়, মানে হুলিয়া জারির পরে বা হুলিয়া জারি না করে শুধুমাত্র ডিরেক্ট ওয়ারেন্ট দেওয়া যেতে পারে। সমন মানে নেই, ওয়ারেন্ট দিয়ে দিল।
আদালত ইচ্ছামতো উক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য জামিনের শর্ত সহ বা জামিন ব্যতি রেখে গ্রেপ্তারি পরোয়ানা পাঠাতে পারে। কার মাধ্যমে? পুলিশের মাধ্যমে। ফৌজদারি আদালত যেভাবে পাঠায় ঠিক সেইভাবে সিভিল কোর্টও ডাব্লিউএ বা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট পাঠাতে পারে। সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের আদেশ প্রদান। আদালতের বিবেচনা মতে উক্ত ব্যক্তির সম্পত্তি ক্রোক এবং ক্রয় বিক্রয় বিক্রয় করার আদেশ দিতে পারে। আচ্ছা, এখানে সম্পত্তি ক্রয় শব্দটা আছে, এই ক্রয় শব্দটা চেঞ্জ হবে, এখানে ক্রোক হবে। হ্যাঁ, সম্পত্তি ক্রোক এবং বিক্রয়ের আদেশ একটু সংশোধন করে নেন কাইন্ডলি। আচ্ছা, তবে শর্ত গ্রুপ। যে স্বল্প এখতিয়ার সম্পন্ন কোনো আদালত স্থাবর সম্পত্তি ক্রোকের কোনো আদেশ দিতে পারেন না। এটা কিন্তু আগে আমরা এমসিকিউ নোট থেকে জানি, তাই নয় কি? জি স্যার। জরিমানা দাখিলের আদেশ প্রদান। উক্ত ব্যক্তির হাজিরার জন্য জরিমানা অনধিক 500 টাকা দাখিলের জন্য আদেশ দিতে পারে। 32 ধারায় 500 টাকার কথা বলা আছে। এমসিকিউ খুবই ভাইরাল একটা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বারবার আসে। সমন অমান্য করলে 500 টাকা গ্রেপ্তারি জরিমানা। পরোয়ানা জারি করা যাবে, সিভিল প্রাইজনে আটক রাখা যাবে, এরপরে এই পয়েন্ট আছে, এবং 500 টাকা জরিমানা করা যাবে। দেওয়ানি কারাগারে আটকের আদেশ। উক্ত জরিমানা পরিশোধে ব্যর্থর জন্য ব্যক্তিকে দেওয়ানি কারাগারে বা সিভিল প্রাইজনে আদেশের নির্দেশ দিতে পারবে। আচ্ছা, এখানে উপরে দেখেন ক ব্যবহার করা হয়েছে, কিন্তু নিচের প্রশ্নে মানে কোনো ক ব্যবহার করা হয়নি, তাই আমি এখানে একটি নোট দিয়েছি। এই নোটটা কিন্তু প্রশ্নের উত্তরের অংশ না, এটা আপনাদের বোঝার জন্য। উপরোক্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে দেখবেন যে কোনো ব্যক্তিকে এর পরিবর্তে ক ব্যবহার করলে তা অথবা এর উপরের অংশের উত্তর হিসেবে যথাযথ হবে। অর্থাৎ প্রশ্ন যেভাবে আসবে উত্তর সেভাবে করবে। আমি এখানে যে নিচের যে অংশ আছে অথবা, হ্যাঁ, এই জি, অংশের অথবা অংশের উত্তর করে দিয়েছি। এখন আপনি ওই এই 2 কোনো নম্বর অংশ। ব্যক্তি দেখেন এখানে লেখা আছে দেখেন এখানে লেখা আছে কি, মামলার বিষয়বস্তু সম্পর্কিত কোনো দলিল প্রদর্শনের জন্য বিবাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত উক্ত দলিলটির নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করার জন্য বাদীকে নির্দেশ প্রদান করে। এখানে কোনো ব্যক্তি বাদী এই শব্দগুলো জাস্ট পরিবর্তন করে নিয়ে, বা ক বললে ক, এক্স বললে এক্স, এটা পরিবর্তন করে নিলেই এই উত্তরটা কিন্তু প্রশ্ন মোতাবেক হয়ে 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 যাবে। যাবে, তাই না? জি। এরপরে আমরা পড়ব হচ্ছে টপিক 5, সেট অফ। তো সেট অফটা পাল্টা কি? দাবি। পারস্পরিক দায়শোধ, দাবি সমন্বয়। এটার আবার আরেকটা নাম আছে, নতুন আমি আমার নোটে যুক্ত করেছি, আপনাদের সময়ে এই 2026 সালে নোটে আছে, আগে ছিল না। এটা ওজেবাদ, এটাকে বলা হচ্ছে ওজেবাদ। ওজেবাদ শব্দটা আমার জন্যই নতুন, হয়তো 1 বছর আগে আমি জানতাম না। তো আমি আচ্ছা, কোনো একটা প্রশ্নের মধ্যে পেলাম ওজেবাদ শব্দটা, তাই আমি ব্যবহার করতে পেরেছি। এখন যদি প্রশ্ন আছে ওজেবাদ কাকে বলে, তখন আপনাকে কি লিখতে হবে? সেট অফ বা পারস্পরিক দাবি দায়িত্ব। সমন্বয় কাকে বলে এটা লিখতে হবে, তাই না? জি। তো যদি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে ওজেবাদ কাকে বলে আসতে পারে, বলা যায় না। তাহলে সেট আপ বলতে কি বোঝেন, বা ওজেবাদ কাকে বলে প্রথমেই আচ্ছা স্যার, বলেন। স্যার ওই যে আপনার ওই যে এই ওজেবাদের নিচে যে লেখা আছে স্যার, প্রতিফলিত ধারা, এই এখানে আদেশ, প্রতিফলিত আদেশ প্রতিফলিত আট। আদেশ হচ্ছে 8, আদেশ 8 অনুসারে আমরা ওজেবাদ আচ্ছা বা স্যার, এটা সেট আপ আমাদের নোটে সম্পর্কে নেই জানি। কেন স্যার? সরি, স্যার এটা আমাদের নোটে নেই কেন স্যার? এটা কি আপনি এটা পরে অ্যাড করেছেন? এটা এটা আগের আগের প্রিন্টে নাই, আপনারা লিখে নেন একটু কাইন্ডলি। ও আচ্ছা আচ্ছা। পরের প্রিন্টে এই এটা জন্য এর যোগ আগের হয়েছে, টপিকটা তো পেলাম আপনাদেরকে না, এই খুব জন্য তাড়াহুড়ো করে নোটটা দেওয়া হয়েছিল তো, তাই এটা এই জন্য পরের টপিক প্রিন্টে, চারেও হ্যাঁ, এই জন্য রিভিশন টপিক প্রিন্টে চারেও এটা ওটা যুক্ত পেলাম না হয়েছে। স্যার। হ্যাঁ, নতুন কোনো ঠিক কিছু আছে স্যার। পেলে এটা যুক্ত করে নেবেন কাইন্ডলি। হ্যাঁ, জি স্যার। কিন্তু যারা রিসেন্টলি নোট নিচ্ছেন তাদের কিন্তু আবার এই প্রিন্ট পাচ্ছেন। হ্যাঁ, সেট অফ এর শর্তসমূহ ব্যাখ্যা করুন। আচ্ছা, এগুলো প্রশ্ন আছে মোট 6টা। প্রথমে সেট অফ বাউজেবাদ বা দায়শোধ কি, পাল্টা দাবি কি, সেটা আমরা দেখি। সেট অফ, ইংলিশ সেট অফ, বাংলাতে সেট অফটাই বেশি পরিচিত। সেট অফ অর্থ হলো কোনো
যদি ওজেবাদ আছে তখন আপনি লিখবেন ওজেবাদ অর্থ হলো কোনো দাবির বিরুদ্ধে উত্থাপিত আরেকটি দাবি, অর্থাৎ বাদীর দাবির বিরুদ্ধে বিবাদীর দাবি। এটা হচ্ছে সেরকম দাবি যা মূল, পাল্টা দাবি স্যার। হ্যাঁ, দাবির বিপরীতে দাঁড় করানো যায়। যখন বাদী কোনো টাকা আদায়ের উদ্দেশ্যে মামলা করে, তার মানে এখানে অর্থ ঋণ আদালত 2003 সালের যে আইন, হ্যাঁ, এই এই আইনে যদি মামলা হয়, যেটাকে মানি শুট বলে বা বাংলায় হচ্ছে টাকা, মানে এখানে মামলার প্রকারই হচ্ছে টাকা। হ্যাঁ, ব্র্যাকেটে লেখা থাকে টাকা। টাকা মানে হচ্ছে মানি শুট। বিবাদী যদি বাদীর বিরুদ্ধেও অনুরূপ টাকা প্রাপ্তির কোনো দাবি উত্থাপন করে, তাহলে বিবাদীর এই দাবিকৃত টাকা বাদীর বিরুদ্ধে সেট অফ হিসাবে চাইতে পারে। মনে করেন বাদী পাবে 10 লাখ টাকা, 10 লাখ টাকার মানি শুট করে দিল। এখন বিবাদী দাবি করছে আমি তার থেকে 7 লাখ টাকা পাই। এখন যদি বাদী আমার 7 লাখ টাকা মেনে নেয়, তাহলে আমি 3 লাখ টাকা দিতে রাজি আছি। মামলা দ্রুত শেষ, সেট অফ হয়ে গেল, সলেনামা হয়ে গেল, টাকা দিয়ে দিল 3 লাখ, মামলা ডিসমিস, মানে রায় হয়ে গেল। বুঝতে পেরেছেন? জি। সেট অফ সংক্রান্ত মূল বিধানের সন্নিবেশ করা হয়েছে সিপিসি এর 8 নং আদেশের 6 নং বিধিতে। এখানে আপনি যদি বলেন আদেশ 8 বিধি 6, তাও হবে, নং উল্লেখ না করলেও হবে, লিখার বিভিন্ন স্টাইল। অথবা আপনি লিখতে পারেন অর্ডার 8 রুল 6, তাও হবে ইংলিশে। এতে বলা হয়েছে যে টাকা আদায়ের মামলায় বিবাদী বাদীর বিরুদ্ধে যদি কোনো সেট অফ দাবি করে, তাহলে বিবাদীকে উহা তার লিখিত জবাবে পরিষ্কারভাবে দাবি করতে হবে। আচ্ছা, আমরা যদি টাকা বলতে একটা সংখ্যা, তাই না, বাদী তো একটা সংখ্যা দাবি করবে যে এত টাকা আমি পাই, তার মানে একটা নাম্বার বা সংখ্যা দাবি করবে। বিবাদীও বলবে আমি এত টাকা পাই, এটা মানছে কিনা বাদী সেটা আগে দেখেন। তাহলে বিবাদী একটা সংখ্যা বলবে, তখন এই সংখ্যা থেকে সংখ্যা বিয়োগ করা কি সহজ? তাই টাকার মামলায় সেট অফ দাবিটা সহজ, কিন্তু টাকার মামলা ছাড়া অন্য মামলায় সেট অফ দাবি করাটা টাফ। মনে করেন বাদী মামলা করলো যে আমার এখানে 10% সম্পত্তি বিবাদী দখল করে আছে। এখন বিবাদী বলছে হ্যাঁ আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ তার 10% সম্পত্তি আমি দখল করে আছি, কিন্তু সে যে আমার 7% সম্পত্তি দখল করে আছে, এখানেও যদিও সংখ্যা, কিন্তু এখানে জমি আর টাকা তো এক জিনিস না। টাকা না, হচ্ছে না। আপনি 500 টাকার নোট দিলেন না 1000 টাকার নোট দিলেন, কোনো ভ্যারি করবে না। কিন্তু জমি কোনটা, আমার এই জমি না এই জমি, এই জমিতে সেট আপ করাটা টাফ আছে। এবং জমির বুঝতে দামও পেরেছেন? ভিন্নতা, এবং জমির দামেও ভিন্নতা, ভ্যালুয়েশন। তাই না, জমি ভিন্ন হতে পারে, প্রকার ভিন্ন হতে পারে, জমির ভ্যালুয়েশন ভিন্ন হতে পারে, ভিন্ন মৌজার সম্পত্তি হতে পারে। তাই এখানে টাকার মামলার সেট আপটা মাইনাস করাটা খুব টাফ। এখন টাকা কিভাবে পরিশোধ করছে, চেক দিয়ে করছে না ব্যাংকের অ্যামাউন্ট দিয়ে করছে না অনলাইনে করছে, সেটা ম্যাটার না। সাদেক ভাই কথা বলতে চাচ্ছেন, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। এই জমির মামলার ক্ষেত্রে কি সেট অফ হয়? এটা সাধারণত জানতে হয় চাচ্ছি। না, সাধারণত সেট আপ করাটা টাফ, সো টাফ। তাই এখানে মানে সেট আপ হওয়ার জন্য প্রাথমিক যে শর্ত সেটা হচ্ছে টাকার মামলা বা মানি শুট হতে হবে এটা। কিন্তু জমির মামলাতেও সেট আপ হতে পারে যদি উভয় পক্ষ সলেনামা দাখিল করে। সেই ক্ষেত্রে আদালত কিছু করবে না, এখানে বাদীরাই যদি সলিনামা দিয়ে দেয় তখন সেটা হতে পারে। এটা ব্যতিক্রম সাধারণত হয়। যদি এরকম হয় ভাই, বাদী বিবাদী যদি এতই ভালো হয় তাহলে তো মামলাই হতো না, বাদী তো মামলাই জি, করতো না। বিবাদীকে প্রস্তাব করলে তো তারা নিজেরাই সমাধান করে নিতে পারতো। কথা কি বোঝাতে পারলাম ভাই? জি। তার মানে জমি সংক্রান্ত সেট আপ সাধারণত হয় না, আর সেট আপ খুব কমই হয় বাস্তবে। এখানে বাদী যদি পাই 7 লাখ টাকা, বলবে আমি পাই 9 লাখ টাকা। বিবাদী তো খারাপ, বিবাদী খারাপ বলেই তো বাদী তার বিরুদ্ধে মামলা করেছে, নাহলে তো নিজেরাই টাকা সমাধান করে ফেলতে পারতো। বুঝতে পারেননি আমার কথা? উদাহরণ হিসেবে ধরা যাক রহিম করিমের বিরুদ্ধে 1 লক্ষ টাকা পাবে মর্মে টাকা আদায়ের মামলা অর্থাৎ মানি শুট দায়ের করলে করিম রহিমের বিরুদ্ধে 50,000 টাকা পেত মর্মে দাবি করে জবাব দেয়, লিখিত জবাব দিয়ে দিল। এক্ষেত্রে আদালত বিবাদীর দাবির সত্যতা পেলে, এখানে বিবাদী দাবি করলে হবে না, তার প্রমাণ এভিডেন্স দিতে হবে। যদি এভিডেন্স দেখে যে হ্যাঁ তার কাগজপত্র ঠিক আছে এবং বাদী যদি আবার মেনে নেয় সেটা,
তাহলে উভয় পক্ষের পাওনা টাকার মধ্যে একটি সমন্বয় করে রায় প্রদান করতে পারবে। তাহলে মামলাটা আর পরবর্তী স্টেপে তার মানে যাবে না, এটা এডিআর পর্যায়ে মামলা কি হয়ে যাবে, দাবি সমন্বয় শেষ হয়ে হয়ে যাবে, যাবে। মামলা শেষ হয়ে যাবে, ইস্যু গঠন করার দরকার হবে না। সেট আপের শর্তসমূহ ব্যাখ্যা করুন। এবার সাদেক ভাইয়ের প্রশ্নের উত্তর আরো ভালোভাবে পাবেন। শর্ত কি? 8 নং আদেশের 6 নং বিধিতে আছে কি কি শর্ত? মামলাটি অবশ্যই টাকা আদায়ের মামলা। মামলাটি অবশ্যই, অবশ্যই শব্দটা আছে ভাই, মানি শুট হতে হবে। বাদীর নিকট থেকে বিবাদের প্রাপ্য বাবদ যে টাকা সেট আপের মাধ্যমে দাবি করা হয়েছে তা অবশ্যই নির্ধারিত হতে হবে। মানে আমিও টাকা পাই, কত পাই সেটা বললাম না, কত পাই সেটা স্পষ্ট বলতে হবে। আর জিতে বাদী যেমন দাবি করছে আমি 10 লাখ টাকা পাই, বিবাদেও তার লিখিত জবাবে স্পষ্ট টাকার অ্যামাউন্ট বলবে। আমিও টাকা পাই, কত পাই এখনো আমার হিসাব করা হয়নি, এই ধরনের কথা বললে হবে না। তার মানে অ্যামাউন্ট ফিক্সড হতে হবে দুইজনার। বাদীর নিকট থেকে বিবাদীর প্রাপ্য টাকা আইনত আদায়যোগ্য হতে হবে। এই টাকাটা কিন্তু বৈধ টাকা হতে হবে এবং আদায়যোগ্য হতে হবে, অবৈধ টাকা হলে আবার হবে না। বিবাদীর প্রাপ্য টাকা আদালতের আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে থাকতে হবে। তার মানে টাকাটা এমন জায়গায় আছে, সেটা ব্যাংক যদি হয় তাহলে এই ব্যাংকের শাখা এই আদালতের স্থানীয় এখতিয়ার এবং আর্থিক এখতিয়ারের মধ্যে হতে হবে। আর্থিক এখতিয়ারটা কি? মনে করেন যে মামলা করেছে 25 লক্ষ টাকার, বাদী 25 লক্ষ টাকার মামলা কোথায় হবে? সিনিয়র সিভিল জাজ কোর্টে, তাই নয় কি? জি। বিবাদী বলছে যে আমি তার কাছে 30 লাখ টাকা পাই। তার মানে বাদী খুব চালাক, বাদী আগে মামলা করে দিয়েছে। তার মানে বিবাদী আরো 5 লাখ টাকা বেশি পায়। এখন বিবাদীর যদি এটা প্রমাণ হয় যে হ্যাঁ আসলে 30 লাখ টাকা, তো বিবাদী প্রাপ্য টাকা আদালতের আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে থাকতে হবে। যেটা বলছিলাম যে 25 লক্ষ টাকা দাবি করে আরজিতে বাদী মামলা করলো, খুব চালাক বাদী, কিন্তু বিবাদী বলছে আমি তার কাছে আবার 30 লাখ টাকা পাই। এখন 25 লক্ষ টাকার মামলা হবে সিনিয়র সিভিল জাজ আদালতে, বাদী সেটাই করেছে। এখন বিবাদী যদি বলে যে আমি 30 লক্ষ টাকা পাই এবং সেটা তার কাগজ কলমে প্রমাণ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই মামলাটা আর কি এই আদালতের এখতিয়ারের মধ্যে থাকবে না। কারণ জি। 25 লক্ষ টাকার উপরে কিন্তু সিনিয়র সিভিল জাজ আর কি করতে পারে না, বিচার করতে পারে না। এখন এই মামলায় জি। কিন্তু তিনি রায় দিতে পারবেন না। তাহলে কি করবেন? মামলাটি উনি বদলি করে দিবেন যুগ্ম জেলা জজ আদালতে। বুঝতে পেরেছেন? জি। সেট অফ লিখিত জবাবের মাধ্যমে দাবি করতে হবে। সেট অফ লিখিত জবাবের মাধ্যমে দাবি করতে হবে, তার মানে লিখিত জবাব ছাড়া আপনি মুখে দাবি করলে হবে না। মামলার প্রথম শুনানির সময়ে সেট আপের দাবি উত্থাপন করতে হবে, অর্থাৎ লিখিত জবাব দিলে লিখিত জবাব গ্রহণযোগ্যতা শুনানি হয় কিন্তু। অর্থাৎ লিখিত জবাবটা আজকে গৃহীত হবে, যেদিন আপনি জবাব দেবেন সেদিন কিন্তু আবার আদালতে শুনানি করতে হয়, ইওর অনার জবাবটা গৃহীত হোক। অনেক সময় এটা অটো করে দেয়, কিন্তু সেট আপের বিষয় থাকলে অবশ্যই সেদিন শুনানি করতে হবে। কিসের শুনানি? লিখিত জবাব গ্রহণযোগ্যতা শুনানি। এবং ওই শুনানির প্রথম দিনই এই দাবি উত্থাপন করতে হবে। কিসের দাবি? সেট আপের দাবি। যদি না আদালত কর্তৃক পরে সেট আপের দাবি উত্থাপন করার অনুমতি দেওয়া হয়, ইন কেস লিখিত জবাবে প্রথমে সেট আপ দাবি করেনি বিবাদী, কিন্তু পরবর্তীতে প্লিডিং সংশোধন করে লিখিত জবাব সংশোধনের মাধ্যমে সেট আপ দাবি যদি করে বিবাদী, সেক্ষেত্রে আদালত অনুমতি দিলেই করা যাবে। তাছাড়া কিন্তু পরবর্তীতে লিখিত জবাবের মধ্যে সেট আপকে ইনক্লুড করা যাবে না। এটা হচ্ছে নিয়ম। সেট আপের অনুরূপ ওজোর কখন তোলা যায়? সেট আপের অনুরূপ ওজোর, এই যে ওজে বাদ, তাই এখানে ওজোর শব্দটা ব্যবহার করা হয়েছে ওজে বাদ থেকে। সেট আপের অনুরূপ ওজোর কখন তোলা যায়? 8-6 বিধি মতে কোনো মোকদ্দমার প্রথম শুনানির তারিখেই বিবাদী তার পাওনা টাকার বিবরণ সম্বলিত একটি লিখিত জবাব দাখিল করার মাধ্যমে সেট আপের ওজোর উত্থাপন করতে পারবে। প্রথম শুনানির পর আদালতের অনুমতি ব্যতি রেখে অনুরূপ সেট আপের ওজোর সংবলিত লিখিত জবাব দাখিল করা যাবে না। তবে আদালত অনুমতি দিলে যে কোনো সময় সেট আপের আবেদন করা যাবে। তার মানে উপরের প্রশ্নে সেট আপের অনুরূপ ওজোর কখন তোলা যায় বা সেট আপ কখন দাবি করা যায় একই কথা। অলরেডি আমরা শর্তের মধ্যে কিন্তু কিছুটা হিন্ট পেয়েছি এই প্রশ্নের উত্তরের। স্যার, তাহলে ওজোরের আবিধানিক অর্থ কি আপনার এরকম যে হেতুবাদ, গ্রাউন্ডস বা কারণ এরকম কিছু আসছে? সেটাও হতে পারে, মানে কখন তোলা যায় বা কোন জি। সময়ে কোন স্টেজে।
হ্যাঁ, ওজোর। এইটা জি। বা কোন গ্রাউন্ডে, বিভিন্নভাবে প্রশ্ন আসলে আপনাকে বুঝে উত্তর করে আসতে হবে। লিগ্যাল সেটআপ এবং ইকুইটেবল সেটআপের মধ্যে পার্থক্য, এটা ইংলিশে বলা আছে, বাংলায় করলে হয় আইনগত দাবি সমন্বয় এবং ন্যায়সঙ্গত দাবির সমন্বয়। ইকুইটি মানে হচ্ছে ন্যায়, ইকুইটেবল মানে ন্যায়সঙ্গত। দুইটার মধ্যে পার্থক্য। যদি বাংলাতে প্রশ্ন আসে বাংলা, ইংলিশে প্রশ্ন আসলে ইংলিশ হেডিং দিবেন। 1 নম্বর হচ্ছে আইনগত স্বীকৃতি, মানে এই দুইটা যে বিষয়, এই দুইটা বিষয়ের কি কোনো আইনগত স্বীকৃতি আছে, থাকলে কোথায়? সিপিসি এর আদেশ 8 বিধি 6 কিন্তু লিগ্যাল সেটআপের আইনগত দাবি সমন্বয় এর আইনগত স্বীকৃতি দেওয়া হয়েছে। তার মানে আপনি বেয়ার অ্যাক্টের অর্ডার 8 রুল 6 বের করেন, দেখেন এখানে সেটআপের কথা বলা আছে, দ্যাট ইজ লিগ্যাল সেটআপ। অন্যদিকে সিপিসি এর 20 আদেশের 19(3) এর বিধিতে ইকুইটেবল সেটআপের কথা বলা হয়েছে। তার মানে দুইটারই আইনগত ভিত্তি আছে কিন্তু ভিন্ন ভিন্ন আদেশে। অর্থের প্রকৃতি, নির্দিষ্ট অর্থের ক্ষেত্রে লিগ্যাল সেটআপ দাবি করা যায়, অপরদিকে অনির্দিষ্ট অর্থের ক্ষেত্রে ইকুইটেবল সেটআপ দাবি করা যেতে পারে। মানে অনির্দিষ্ট অর্থ, তার মানে মামলা করা হয়েছে মানে ঠিক আছে, কিন্তু একটা ক্যালকুলেশনের বিষয় আছে, মানে একটা ফিক্সড কথা বলছে না, ক্যালকুলেশনটা আদালতের মাধ্যমেই হবে এবং আদালত প্রয়োজনে অ্যাডভোকেট কমিশনের মাধ্যমে এই যে হিসাব নিকাশটা করে নেবে। আমরা অ্যাডভোকেট কমিশন চার প্রকার ক্ষেত্রে দেওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে হিসাব নিকাশ করার জন্য, অ্যাকাউন্টস দেখার জন্য লিগ্যাল মানে ইকুইটেবল সেটআপ দাবি করা যেতে পারে, যেখানে অ্যামাউন্টটা ফিক্স না, আদালতই ক্যালকুলেশন করে দিবে কমিশনের মাধ্যমে এবং তারপরে সেটা ফিক্সড হবে। অধিকার, আইনগত অধিকার হিসাবে কোনো বিবাদী লিগ্যাল সেটআপ দাবি করতে পারে। তার মানে লিগ্যাল সেটআপ একটা লিগ্যাল রাইটস কার, বিবাদীর, এবং এটা দাবি করলে আদালত সেটা মঞ্জুর করতে কি বাধ্য, যদি তার কাগজপত্র ঠিক থাকে। সে যদি প্রমাণ করতে পারে আদালত দাবি সমন্বয় করে দিতে বাধ্য, কারণ এটা হচ্ছে বিবাদীর অধিকার। অনেকটা বেলেবল সেকশনে আসামির যেমন বেল পাওয়া অধিকার তেমন। অপরদিকে ইকুইটেবল সেটআপ আইনগত অধিকার হিসেবে দাবি করার সুযোগ নেই, আদালত তা মঞ্জুর করতে কিন্তু বাধ্য নয়। সাধারণত আদালত বিবেচনামূলক ক্ষমতা বলে এটি মঞ্জুর করে, কারণ যেহেতু ইকুইটির বিষয় আছে, আদালতকে অনুরোধ করলে, আদালতকে যদি কনভিন্স করা যায়, আদালতকে যদি সন্তুষ্ট করা যায়, সেক্ষেত্রে আদালত সেটা তার ডিসক্রিশনারি পাওয়ার বলে, বিবেচনামূলক ক্ষমতা বলে মঞ্জুর করতে পারেন। তাহলে এখানেও আমরা একটা অধিকারের পার্থক্য দেখছি, একটা অধিকার আর একটা অধিকার নয়। অভিন্ন লেনদেন, লিগ্যাল সেটআপের ক্ষেত্রে একই লেনদেন বা কার্যধারা হতে দাবির উদ্ভব হওয়ার প্রয়োজন নেই। তার মানে ভিন্ন ভিন্ন ট্রানজ্যাকশন থেকেও কিন্তু বিবাদী লিগ্যাল সেটআপ দাবি করতে পারে। মনে করেন যে একটা ব্যবসায়ী বাদী টাকা পায় তার কাছ থেকে, আরেকটা ব্যবসায়ী বিবাদী তার কাছ থেকে টাকা পায়, এরকম পারস্পরিক লেনদেন থাকতে পারে। তো এটা জি। ভিন্ন ব্যবসা বা ভিন্ন ট্রানজ্যাকশনের লেনদেনের ক্ষেত্রেও অ্যামাউন্ট যদি ফিক্সড হয় লিগ্যাল সেটআপ করা যাবে, কারণ অ্যামাউন্ট যেহেতু ফিক্সড, লিগ্যাল সেটআপে কোনো প্রবলেম নাই। কিন্তু ইকুইটেবল সেটআপ মঞ্জুর করা যেতে পারে শুধুমাত্র যে ক্ষেত্রে দাবি একই লেনদেনের ক্ষেত্রে হতে উদ্ভব হয়। তার মানে সেম ট্রানজ্যাকশন, সেম ব্যবসায়িক লেনদেন বা যে কোনো লেনদেন যেটা একই ট্রানজ্যাকশন থেকে, একই লেনদেন থেকে আসতে হবে। ভিন্ন লেনদেন থেকে আসলে আবার সেটা করা যাবে না, তার মানে সেটা মোর কমপ্লেক্স হয়ে যাবে আদালতের জন্য সেটা, এবং আদালত এত ঝুঁকি নিবে না। এটা কি বোঝা যাচ্ছে ভাই? জি। মানে কেন এটা করবে না আদালত? তার মানে এমনিতে বিবেচনামূলক ক্ষমতা আদালতের, এখন এমনিতে তো ফিক্সড কোনো অ্যামাউন্ট বলছে না, আদালতকে কষ্ট করে বের করতে হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কত টাকা পাবে বিবাদী। সেই ক্ষেত্রে তখন আবার ইকুইটেবল সেট আপ করে দিবে, তারপরে আবার ভিন্ন ভিন্ন যদি ট্রানজাকশন হয় তাহলে তো করেই দিবে না। সেক্ষেত্রে মানে মামলা কিন্তু, আদালতের ক্ষেত্রে বিড়ম্বনা বেশি। হ্যাঁ, আদালতের এখানে প্রচেষ্টাটা বেশি হবে এবং এই ক্ষেত্রে আদালতের জটিলতা বাড়বে এবং এই ধরনের মামলায় রায় পাওয়াটা বা দেওয়াটা জটিল হয়ে যাবে, আদালতের জন্য সো টাফ হয়ে যাবে, জটিল হয়ে যাবে। জি। সেক্ষেত্রে উপায় কি? এই ধরনের ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে উপায় হচ্ছে বিবাদীকে আরেকটা নতুন কাউন্টার মামলা করতে হবে। বুঝতে পেরেছেন? জি। জি।
কাউন্টার মামলা করে সেটাকে তাকে ক্রস অবজেকশন দিতে হবে, অথবা আপিল মামলা হলে আপিলে ক্রস অবজেকশন দিতে হবে। তার মানে বাদী তার পাওনা টাকার জন্য যেমন সে সিভিল মামলা করেছে, মানি শুট করেছে, বিবাদীও তার পাওনা টাকার জন্য আলাদা একটা সিভিল শুট মানি শুট করবে। বোঝা গেল? জি। আইনগত আদায়যোগ্যতা। লিগ্যাল সেটআপের ক্ষেত্রে দাবিকৃত অর্থ অবশ্যই আইনগত আদায়যোগ্য হতে হবে এবং যা কখনোই তামাদিতে বারিত হবে না। তার মানে তামাদিতে বারিত হলে তো মামলাই করা যাবে না। অপরদিকে ইকুইটেবল সেটআপ তামাদিতে বারিত হতে পারে, তবে যদি পক্ষগণের মধ্যে বিশ্বাসের সম্পর্ক থাকে তাহলে তামাদিতে বারিত হলেও ইকুইটেবল সেটআপ অনুমোদন করার সুযোগ আছে। যেহেতু ইকুইটি মানে ন্যায় করার ক্ষেত্রে তামাদিতে বারিত হলেও আদালত বিবেচনামূলক ক্ষমতা বলে এটা করতে পারে, এখানে আদালতের একটা ইচ্ছা। কোর্ট ফি। লিগ্যাল সেটআপের ক্ষেত্রে কোর্ট ফি পরিশোধ করতে হবে, কিন্তু ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে কোনো কোর্ট ফি পরিশোধ করার প্রয়োজন নাই। মানে লিগ্যাল সেটআপ হয়ে গেলে এটার জন্য আলাদা একটা কোর্ট ফি আদালতকে দিতে হবে। আদালত সহজে কাজটা করে দিল তাই আদালত একটা ফি নিবে, যেটা সরকারের কোষাগারে যাবে কোর্ট ফি আকারে। যে কোনো কোর্ট ফি কিন্তু সরকারের রেভিনিউ হিসেবে চলে যায়। বুঝতে পারলেন? খুবই জি। গুরুত্বপূর্ণ 6টা পার্থক্য দেখিয়েছি। 5 নম্বরের জন্য আসলে 6টা পয়েন্ট এনাফ। 3 নম্বরের জন্য আসলে অন্তত 4টা বা 5টা পয়েন্ট লিখবেন। 6টা লিখতে পারলে তো আরো ভালো। সেট আপ এবং কাউন্টার ক্লেমের মধ্যে পার্থক্য কি? খুবই গুরুত্বপূর্ণ। পার্থক্যমূলক প্রশ্ন যদি আসে লেখার চেষ্টা করবেন। প্রবলেমেটিক প্রশ্নের মতো কিন্তু এখানে ভালো নম্বর পাওয়া যায়। 3টা মাত্র পয়েন্ট আছে, 2 বা 2.5 এর জন্যই এই ধরনের প্রশ্ন আসতে পারে। বিগত সালে এই প্রশ্ন এসেছে তাই আমি দিয়েছি এখানে, আপনাদের জন্য আসতে পারে। সংজ্ঞাগত পার্থক্য। সেট আপ বা দাবি সমন্বয় কি আমরা এর আগেও জানলাম। বিবাদী দাবি করবে লিখিত জবাবে, দ্যাটস অল। কাউন্টার ক্লেমটা কি? পাল্টা দাবি। বাদীর দায়েরকৃত মোকদ্দমায় বাদীর আর্জিতে দাবিকৃত অর্থের তুলনায় বিবাদীর লিখিত জবাবে দাবিকৃত অর্থের পরিমাণ বেশি হলে, এর আগে বললাম একজন বলল 25 লাখ, বিবাদী বলছে তার থেকে আমি বেশি 30 লাখ পাই। তার মানে যখন কাউন্টার ক্লেম। দাবিটা বিবাদীর অ্যামাউন্ট বেশি হয়ে যায় তখন এটাকে বলে হচ্ছে কাউন্টার ক্লেম বা পাল্টা দাবি হিসেবে আমরা বলতে পারি। ঠিক আছে? মানে এখানে বাদী চালাকি করে যদি আগে মামলা করে ফেলে সেক্ষেত্রে কিন্তু খেলা উল্টে যাবে। এই বিবাদী যদি আগে মামলা করতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না, তার ওই 30 লক্ষ টাকা আর্জিতে দাবি করতো, বিবাদী বলতো আমি 25 লাখ টাকা পাই। বুঝতে পারলেন বিষয়টা? জি। দাবির মাধ্যমটা কি? লিখিত জবাব দাখিলের মাধ্যমে কিন্তু সেট অফ দাবি করতে হয়, অলরেডি আমরা সেটা জানি। কাউন্টার ক্লেম মানে কাউন্টার শুট তথা নতুন আর্জি দাখিলের মাধ্যমে কাউন্টার ক্লেম বা পাল্টা দাবি করতে হয়, কারণ ওই সেম কোড কিন্তু এই ধরনের কাউন্টার ক্লেম যদি করা হয় যে আমি অতিরিক্ত টাকা পাবো, এই ধরনের দাবি কিন্তু অনেক সময় সমন্বয় করতে চায় না, তাই আলাদা মামলা করে কিন্তু করতে হয়। কারণ বাদী মেনে নেবে না এটা। এই ধরনের কাউন্টার ক্লেম কি হয় না, এক্সিকিউশন করা যায় না, কারণ বাদী মামলা করেছে, বাদী কখনো মেনেই নিবে না যে বিবাদী আমার থেকে বেশি টাকা পায়। যদি মেনেই নিত সে কিন্তু আগে মামলা করতো না। বুঝতে পেরেছেন পয়েন্টটা? এখানে কিন্তু আইনগত সমস্যা না, সমস্যা হচ্ছে বাদীর বিবেকে সমস্যা। কারণ বাদী এখানে বাটপার টাইপের মানুষ, না হলে সে কম টাকা পাবে আর সেই আগে মামলা করে দিচ্ছে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি। বাদী যদি ভালো হতো তাহলে তো সে আগেই টাকা দিয়ে দিত। বিবাদী যদি বেশি টাকা দাবি করে, আমি মামলা করলাম কোর্ট ফি দিয়ে আর আমি এখানে টাকা পাবো না, আমাকেই টাকা দিতে হবে, বাদী কখনো এটা মেনে নিবে বিবাদীর কথা? বুঝতে না, না, পেরেছেন? না। মেনে নেবে না। তাহলে দাবি সমন্বয়, বিবাদী পক্ষ সেট অফ, এখানে দাবিকারী কে? বিবাদী পক্ষ সেট অফ দাবি করে সাধারণত। আর এখানে প্রথমোক্ত মোকদ্দমায় বিবাদী পক্ষ পরবর্তীতে বাদী হিসেবে কাউন্টার শুটের মাধ্যমে বা কাউন্টার মামলার মাধ্যমে কাউন্টার ক্লেম বা পাল্টা দাবি করতে পারে। যেহেতু এখানে কাউন্টার শুটের উদ্ভব হয়, এই কাউন্টার শুট থেকে কিন্তু কাউন্টার ক্লেম শব্দটা আসছে। বুঝতে পেরেছেন? জি। তো এটা হচ্ছে কথা। মূল ফ্যাক্টগুলো বলেছি, 2.5 বা 2 নম্বরের জন্য প্রশ্ন আসলে আশা করি উত্তর করতে পারবেন বা বাস্তবে এটা আপনার কাজে লাগবে। কিন্তু যেমন এর আগে 25 লক্ষ আর 30 লক্ষ টাকার জন্য আর্থিক এখতিয়ারের বাইরে চলে যাচ্ছে বলে কিন্তু কি করতে পারছে না আদালত, এটা কি করতে পারছে না, দাবি সমন্বয় করতে পারছে না। কিন্তু এই জায়গাতেও একটু ফ্যাক্ট আছে, সেই ফ্যাক্ট আমি বলি। এই প্রশ্নের সম্ভবত উত্তরে আছে।
বাদীর মামলার দাবির গুণাগুণ বিচারে সেট অফের আইনগত মূল্য কতটুকু? দেওয়ানি কার্যবিধির বা সিপিসি এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক উদাহরণ সহ আলোচনা করুন। বাদীর মামলার দাবির গুণাগুণ মানে আরজিতে যে দাবিটা করছে বিচারে সেট অফের আইনগত মূল্য কি? এই প্রশ্ন পড়লে বুঝতে পারবেন না কি বোঝানো হচ্ছে, কি চাচ্ছে। উত্তর পড়লে বুঝতে পারবেন। বাদীর মামলার দাবির গুণাগুণ বলতে বোঝায় মামলা পরিচালনা করতে বাদীর পদক্ষেপ ও মামলার অবস্থান, মানে বাদী কোন পর্যায়ে আছে এবং তার অবস্থান কি মামলায়, অর্থাৎ নিয়মিত হাজিরা প্রদান করছে কিনা বা যথাযথ তদবির গ্রহণ সহ মামলাটি অগ্রসর হওয়ার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখা হয় বাদীর মামলার গুণাগুণ দেখার জন্য। পজিশনটা কি বাদীর। কিন্তু যেই ক্ষেত্রে বাদী নিয়মিত হাজিরা প্রদান করে না বা বাদী যথাযথ তদবির গ্রহণ সহ মামলাটি অগ্রসর হওয়ার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ যথাসময়ে গ্রহণ করতে ব্যর্থ হয়, ফলে তার ব্যর্থতার কারণে কি হয়ে যাবে, মামলা খারিজ হয়ে যাবে না যদি অনুপস্থিত থাকে? জি জি এটা অর্ডার 17 অনুসারে খারিজ হয়ে যাবে মামলা। উপস্থিতি ও অনুপস্থিতির ফলাফলের মধ্যে আমরা পাই এটা। সেক্ষেত্রে বাদী তার মামলা প্রত্যাহার করে নেয় বা বাদী যখন দেখে যে মনে করেন যে 10 লাখ টাকার মামলা করলো, বিবাদী বলছে আমি তার থেকে 12 লাখ টাকা পাই, তাহলে 12 লাখ টাকার মামলা কিন্তু ওই সিভিল জজ কোর্টে হবে, হবে না? কারণ তার আর্থিক এখতিয়ারের ভেতরেই থাকছে। 10 লাখও আর্থিক এখতিয়ারের ভেতরে, 12 লাখও আর্থিক এখতিয়ারের ভেতরে। 15 লাখ হলে, মানে 15 লাখ হলেও আর্থিক এখতিয়ারের ভেতরে হতো, 16 লাখ হলে চলে যেত সিনিয়রে। আমি কি বোঝাতে জি পারলাম? জি জি স্যার। তার মানে যদি এখানে আদালত মনে করে যে এখানে বাদী এখানে চালাকি করছে, প্রতারণা করছে বিবাদীর সাথে, তো এখানে বাদীকে বাধ্য করব বিবাদীকে কি করতে, 2 লাখ টাকা দিতে। কারণ 2 লাখ টাকার তো এখানে ফ্যাক্ট। বাদী পাবে জি 12 লাখ, সরি 10 লাখ, বিবাদী পাবে 12 লাখ। মাইনাস করলে 2 লাখ টাকা এবার বাদী দিবে বিবাদীকে, এই আদেশ আদালত দিতে পারে কিনা। মানে এখানে বিবাদীকে নতুন মামলা করা নাও লাগতে পারে, এটা আমরা দেখি। বাদী মামলার বিচারকালে তার প্রার্থিত দাবি প্রমাণ করতে ব্যর্থ হয় এবং তার মামলা তার বিরুদ্ধে আদেশ হয়। সাধারণত এই ধরনের সেটআপের ক্ষেত্রে কিন্তু বাদীর বিরুদ্ধে ডিক্রি হতে পারে এবং যদি বাটোয়ারা মামলা হয়, বাটোয়ারা মামলাতে কিন্তু বাদীর বিরুদ্ধে ডিক্রি হতে পারে। তাছাড়া সকল স্যার মামলার ক্ষেত্রে কিন্তু বাদীর বিরুদ্ধে কখনো ডিক্রি হয় না। মানে হয় ডিক্রি পাবে অথবা মামলায় ডিক্রি পাবে না, মানে মামলা খারিজ হবে। মামলা খারিজ হয়ে স্যার গেলেও বিবাদী তো জয়ী হলো, তাই না? জি স্যার তার মানে এই এখানে বাদী মনে করেন একটা মামলা করলো ঘোষণামূলক, বাদী মামলা করলো দখল উদ্ধারের, কিন্তু বাদী মামলা প্রমাণ করতে ব্যর্থ হলো, মামলা আলটিমেটলি রায়ে খারিজ হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে, রায়ে মামলা খারিজ হবে, কিন্তু ডিক্রি বিবাদীর পক্ষে কখনো যাবে না। বাদীর মামলায় কখনো বিবাদী ডিক্রি পায় না, শুধুমাত্র দুইটা ক্ষেত্রে, একটা সেট অফ এবং বাটোয়ারা মামলার ক্ষেত্রে উল্টো হতে পারে যে বিবাদী ডিক্রি পেয়ে যেতে পারে। তার মানে এখানে বাটোয়ারা মামলায় কিন্তু সকল পক্ষই, বাদী বিবাদী উভয়ই কিন্তু সেম অবস্থানে থাকে। এই কারণে বিবাদীও কিন্তু মামলা প্রমাণ করতে পারলে তার অংশটা পেয়ে ডিক্রি পেতে পারে। মানে বিবাদী বলতে পারে যে আমি স্যার এতটুকু পাবো, আমাকে পৃথক সাহাম আলাদা করে ডিক্রি দেওয়া হোক। তার মানে বিবাদীও ডিক্রি দাবি করতে পারে লিখিত জবাবে, একমাত্র এই বাটোয়ারা এবং সেটঅপের ক্ষেত্রে। বোঝাতে পারলাম? জি জি স্যার, এখানে একটা বিষয় স্যার, এই যে এই 3 নম্বর পয়েন্টের লাস্টের দিকে আছে যে স্যার, আপনি যেটা পড়াচ্ছেন যেটা দেখি আর কি, তার বিরুদ্ধে আদেশ হয়, হুম হুম। আর আমাদের নোটে রয়েছে তার বিরুদ্ধে ডিক্রি হয়। এখানে আদেশ ডিক্রি, হ্যাঁ, আদেশ বা ডিক্রি উভয়ই করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের নোটে ডিক্রি আছে আর কি। হ্যাঁ, তার বিরুদ্ধে আদেশ হওয়া, ডিক্রি হওয়া, মানে আলটিমেটলি ডিক্রি হওয়া, আদেশ হওয়া একই বিষয়, খুব বেশি জি, ঠিক পার্থক্য আছে। না। আচ্ছা, উপরোক্ত উপরোক্ত রূপে বাদীর মামলার সিদ্ধান্ত বাদীর প্রতিকূলে গেল, বাদীর প্রতিকূলে মানে বাদী এবার কি মামলা করে বিপদে পড়ে গেছে, তাই না? জি অর্থাৎ বাদীর মামলার দাবির গুণাগুণ যেমনই হোক না কেন, এখানে বাদী হেরে যাচ্ছে, তার মানে এর গুণটা কি, বিপরীতে চলে গেছে, প্রতিকূলে চলে গেছে। তাহলে যেমনই হোক না কেন বিবাদী কর্তৃক সেটঅপের দাবিকে প্রভাবিত করবে না। এমনকি বিবাদীর অনুকূলে ডিক্রি প্রদান করা যেতেও পারে যদি বিবাদী তার সেটঅপের দাবি প্রমাণ করতে সক্ষম হয়। মনে করেন এরকমও হতে পারে, বাদী বলল যে আমি 10 লাখ টাকা পাই, বিবাদী বলছে আমি 7 লাখ টাকা পাই, কিন্তু বাদী মানছে না তার 7 লাখ টাকা, বাদী 10 লাখ টাকাই নিবে।
বাদী আচ্ছা 10 লাখ টাকাই নিবে, তখন আদালত কি করবে? 10 লাখ টাকার ডিক্রি না দিয়ে 3 লাখ টাকার ডিক্রি দিবে, বিবাদীটা মাইনাস করে। বুঝতে পারলাম? জি জি এক্ষেত্রে কিন্তু বাদীর মনক্ষুণ্ণ হতে পারে, তাই না? সে চাইলো 10 লাখ, পেলো 3 লাখ, মাঝখান জি থেকে বিবাদী যে 10 লাখ টাকা পেলো, এই মামলায় সেটা মাইনাস হয়ে বিবাদীও কিন্তু ঝামেলা মুক্ত হয়ে গেল। বুঝতে পেরেছেন? বিবাদের আর আলাদা কাউন্টার শুট করা লাগলো না। জি কাউন্টার ক্লেম করা লাগে, জি পাল্টা দাবি বুঝতে করা পারলাম? লাগে। তার মানে এই মামলায় জি কৌশলে বিবাদী কাজ সেরে নিতে পারলো। নতুন মামলা করলে অবশ্যই কোর্ট ফি দিতে হবে, আবার নতুন ভাবে মামলা চলবে, সেটা প্রমাণের ঝামেলা আছে। বাদী আবার যদি খুব চালাক হয়, ওই 7 লাখ টাকা তুলতে আবার ঝামেলা আছে। কারণ ভিন্ন মামলা করলে তো ভিন্ন খরচ, ভিন্ন ঝামেলা, ভিন্ন উকিল ফি, ভিন্ন আদালতে দৌড়াদৌড়ি, আরেকটা হ্যাসেল, তাই না? জি এই কারণেই বাদী না চাইলেও বিবাদীর দাবিটাকেই কিন্তু গুরুত্ব দিয়ে ডিক্রি দিয়ে দিতে পারে আদালত। এটাই বোঝানো হচ্ছে যে বাদীর মামলার গুণাগুণ যাই হোক না কেন, বিবাদীর পক্ষেও ডিক্রি যেতে পারে। বস্তুত বাদীর ব্যর্থতার কারণে বাদীর মামলার দাবির গুণাগুণ বা অবস্থান যাই হোক না কেন, মামলায় বিবাদীর সেট অফের অধিকারকে বারিত করবে না। বিবাদী যেইভাবেই সেট অফ চাক না কেন, সে সেট অফ দিতে পারে। বুঝতে পেরেছেন? জি ক্ষেত্র বিশেষে বিজ্ঞ আদালত বিবাদীর অনুকূলে ডিক্রি প্রদান করে, বিবাদীর অনুকূলে মানে বিবাদীকে ডিক্রি দিবে, যেটা যদি আমি আগেই পক্ষে বলছিলাম, বাটোয়ারা মামলা এবং যদি সেট অফের পক্ষে মামলায় বিবাদীকে ডিক্রি দিতে পারে, বিবাদীর দাবি সমন্বয় করে দিবেন। আচ্ছা, আরেকটু বিষয় আমি বলি। মনে করেন এরকম পরিস্থিতিতে মামলা সাক্ষ্য প্রমাণ হয়ে গেছে, এখন মামলায় কি হবে? আর্গুমেন্ট হবে এবং ডিক্রি হবে, তাই না? মামলা মনে করেন আর্গুমেন্টের জন্য আছে, মামলা সাক্ষ্য প্রমাণ হয়ে গেছে, বাদী পক্ষ বিবাদী পক্ষ উভয় পিডাব্লিউ ডিডাব্লিউ সব হয়ে গেছে, এখন আর্গুমেন্টের জন্য মামলা আছে। আর্গুমেন্টের জন্য মামলা আছে, ওই সময় যদি বাদী এফিডেভিট যোগে যদি মামলা প্রত্যাহারের কি পিটিশন দেয়, মানে মামলাটা আমি প্রত্যাহার করব, কারণ মামলা প্রত্যাহার না করলে আমার হিতে বিপরীত হচ্ছে, তার মানে মামলাটা আমাকে ব্যাকফায়ার করছে, বাদী জি যদি জি প্রত্যাহার করতে চায়, এই সময় বাদীর প্রত্যাহারের দরখাস্ত মঞ্জুর করবেন আদালত। কারণ বিবাদীর পক্ষে আচ্ছা একেবারে মামলা চলে গেছে, ব্যালেন্সটা চলে গেছে বিবাদীর পক্ষে। বুঝতে পেরেছেন? জি 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 এই মানি শুটের সেট অফের ক্ষেত্রে এরকম হতে পারে যে বাদী চাইলেও মামলার তুলতে পারবে না। বুঝতে পেরেছেন? মানে মামলার সাইড ইফেক্ট হয়ে যাবে এবার বাদীর। জি, এই জন্য এখানে বলছে যে মামলার গুণাগুণ যেমনই হোক সেট অফের দাবিকে মানে বিবাদীর দাবিকে প্রভাবিত করবে না। এই কারণে কিন্তু প্রশ্নটা এরকম যে বাদীর মামলার দাবির গুণাগুণ বিচারে সেট অফের আইনগত মূল্য কতটুকু, এটাই হচ্ছে আইনগত মূল্য, যেটা বিবাদীর পক্ষেও চলে যেতে পারে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় না? জি জি আচ্ছা, তাহলে আমরা আগামী ক্লাসে পরবর্তী টপিকগুলো পড়বো। আজকের ক্লাস থেকে কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। আশা করি আজকের দুইটা টপিক আমরা পড়লাম, সমন এবং সেটআপ, খুব ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি। আগামী ক্লাস এডিআর, খুব ইন্টারেস্টিং। এখানে একটা প্রবলেমেটিক প্রশ্ন আছে, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, অথবা শেষ করে ভাই, বিদ্যুৎ মানে কারেন্ট খুব যাচ্ছে, আমি যে জি স্যার, এখানেও সাড়ে স্যার এখানেও এগারোটায় স্যার এই যে ক্লাসের মাঝখানে যে বিরতি, এই বিরতিতে আমি ভিডিও আপলোড করছি, বিকেল থেকে কয়েকবার চেষ্টা করে আমি মানে এডিট করছি, এডিট করার পরে যখন আপলোডে দিচ্ছি, সরি এডিট করার পরে যখন আমি রেন্ডারে দিচ্ছি কারেন্ট চলে যাচ্ছে, তখন আমার রেন্ডার নষ্ট হয়ে যাচ্ছে। মানে এরকম অবস্থা। আর আমার মানে এক আইপিএস ঘন্টা আছে, পর পর যাচ্ছে স্যার, আমরা আমার 12 আইপিএস ঘন্টা আছে, পাচ্ছি স্যার, এক ঘন্টা পর পর। আইপিএস যদি ঠিকভাবে চার্জ না হয়, আইপিএস এ কি আমাকে ব্যাকআপ দিতে পারবে বলেন? না 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 আমার 10 মিনিট 15 মিনিট ব্যাকআপ দিচ্ছে, তাই 10-15 মিনিটের কারণে বিদ্যুৎ না থাকলে আমি ক্লাস শুরু করতে পারছি না। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই সাফার আমরা পুরো বাংলাদেশের মানুষই করছি, তাই না? এটা এখন ন্যাশনাল ক্রাইসিস হয়ে গেছে, আমার একার না। এক ভাই বলল, ভাই আমার ফোনে চার্জ নাই, আমার মাঝখান থেকে লাইন কেটে যেতে পারে, আর কি বলবো, তাই না? জি জি স্যার, আপনি নোটিশ দিয়ে দেবেন স্যার, বিদ্যুতের বেশি ঝামেলা হলে 8টার দিকে বা তার আশেপাশে আমাকে জানাই দেবেন স্যার। না, এই যে মানে এরকম হয়ে গেল না, বিদ্যুৎ ছিল হচ্ছে 50 পর্যন্ত বিদ্যুৎ ছিল, হঠাৎ কারেন্ট চলে গেল, তখন নোটিশ দিলাম। মানে কারেন্ট চলে যাওয়ার পরে নোটিশ দিয়েছি আমি। আর কারেন্ট আসছে হচ্ছে 32-এ, তাই আমি বললাম যে 40-এ আর শুরু করি, কারণ আর শর্ট ক্লাসের নোটিশে। দিক থেকে স্যার, বলেন। ক্লাসের দিক থেকে আমাদের চেয়ে স্যার আপনি বেশি অ্যাক্টিভ এবং অনেক বেশি অ্যাক্টিভ, তাই আপনি আপনার মতো চালিয়ে নেবেন স্যার, সমস্যা নেই। আমি তো চেষ্টা করছি, তারপরে ভিডিওটা দিচ্ছি জি আমি। তারপরে এই ভিডিওটা সকালে দিলাম না, রাত্রেই দিয়ে দিলাম, অলরেডি আপলোড হয়ে গেছে, হ্যাঁ। আপনারা চাইলেই রাত্রে ভিডিওটা দেখতে পারেন, বা সকালে বা সুবিধাজনক সময় ভিডিওটা দেখতে পারেন। সুজন ভাই কথা বলতে চাচ্ছেন, সুজন ভাই বলেন।
সুজন ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার আমার একটা সমস্যা হয়, আমি চেষ্টা করি ধারাগুলো মুখস্থ রাখতে, কিন্তু মুখস্থ থাকে না। এখন কোন এক সময় যদি পরীক্ষায় ধারাগুলো যদি না দিই, আমি অ্যান্সারটা করি, তাহলে কি একটু সমস্যা হইতে পারে কিনা? অবশ্যই সমস্যা হবে, মানে 50%-এর বেশি নম্বর চলে যাওয়ার সম্ভাবনা আছে। প্রবলেমেটিক প্রশ্নে যদি আপনি ধারা বা আদেশ অর্ডার এগুলো যদি উল্লেখ উল্লেখ করতে ব্যর্থ হন, মানে আইনটা উল্লেখ করতে যদি ব্যর্থ হন, সেক্ষেত্রে 50%-এর বেশি নম্বর চলে যাবে। আপনি আইনের স্টুডেন্ট, ধারা মনে রাখতে পারবেন না, এই এক্সকিউজ চলবে না। আপনি কি মানে রিটেন পরীক্ষা দিবেন না এমসিকিউ পরীক্ষাও দিবেন সামনে? স্যার আমি এমসিকিউ দেবো স্যার। এমসিকিউ দিবেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি কি আমার এমসিকিউ ব্যাচে আছেন না শুধু রিটেন ব্যাচে আছেন? বুঝি নাই স্যার। আপনি বলছি যে নেক্সট যে এমসিকিউ পরীক্ষা হবে, জুন মাসে এমসিকিউ পরীক্ষা হবে, এই এমসিকিউ পরীক্ষা আপনি দিবেন না ডিরেক্ট রিটেন দিবেন, তাই বলছি। এমসিকিউ স্যার। আপনি কি আমার এমসিকিউ ব্যাচেও ভর্তি আছেন? হ্যাঁ স্যার। তাহলে রিটেন আমার এমসিকিউ এমসিকিউ দেখি। এ তো যে নোট আছে, ফাউন্ডেশন নোট, সেখানে কিন্তু ধারা ভিত্তিক প্রশ্ন 1 নম্বর প্যাটার্নেই আছে। আমার প্রথম 2-3 পাতা উল্টালে কিন্তু পাবেন, সেটা মনে রাখার পদ্ধতিও কিন্তু বলে দেওয়া আছে। আপনি আলাদাভাবে ধারা উল্লেখ করে আপনাকে নোট করতে হবে, সেটা বলে দিয়েছি। হ্যাঁ, আপনি নোট, ফাউন্ডেশন নোটের প্রথম 2-3 পাতা পড়েন। 8 ধরনের প্যাটার্নের প্রশ্ন আছে, কোন প্যাটার্নের প্রশ্ন মুখস্থ রাখার বুদ্ধি কি সেটা কৌশল আছে, সেটা নিজে করতে থাকেন। তবে আমি আর 10-12 দিন পরে, তার মানে হয়তো বা আমি মে মাসের 5-6 তারিখের মধ্যে ফাইনাল টাচ নোট আপনাদের দেওয়া শুরু করব। ফাইনাল টাচ নোটে সেই কাজগুলো করে দেওয়া হবে, যেগুলো আমি ফাউন্ডেশন নোটের প্রথম দিকে আপনাদের চার্ট তৈরি করার পরামর্শ দিয়েছিলাম সেগুলো। তার মানে আপনারা চার্ট পাবেন। থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ কৌশলগুলো স্যার, থ্যাংক আমি ইউ। চেষ্টা করি স্যার ফাইনাল এত টাচ নোটে তাড়াতাড়ি হাল কৌশলগুলো দিয়ে দিব। তবে ছাড়তে। হ্যাঁ, ভাই, যদি আপনি নিজে মনে করেন যে মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, মনে করেন বাড়ির একটা মেয়ে, মা রান্না করে আর সে খায়, সে বড় হয়ে গেছে, হাই স্কুল কলেজও চলে গেছে, কিন্তু সে কখনো রান্না করেনি। মা রান্না করে আর খায়, মা রান্না করে আর খায়, এটার অর্থ কি? সে জীবনেও রান্না শিখবে না। বুঝতে পারলেন? জি এবং জি। সে যত হ্যাঁ স্যার। বড়ই কর্মজীবী হোক, সে জজ ব্যারিস্টার হয়ে যাক না কেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেও বিয়ের সময় মজা করে জিজ্ঞাসা করবে বরপক্ষ যে কোনে রান্না করতে পারে কিনা, আমরা বাঙালি, তাই না? জি। তার মানে নারীকে হ্যাঁ স্যার। চুলো বাঁধতে হবে, রান্নাও করতে হবে, কাজও করতে হবে, কর্মজীবী হলেও তাকে রান্না করতে হবে। আমার মিসেস কর্মজীবী, কিন্তু সে রান্নায় ভালো এক্সপার্ট। তো রান্না কেন শিখতে হবে? আপনার মা যখন রান্না করছে, মায়ের আশপাশে যখন থাকায়, মা একটু একটু করে শেখাবে রুটি তৈরি করা, বিভিন্ন ভাত রান্না করা, খিচুড়ি রান্না করা, বিভিন্ন তরকারি রান্না করা, ডিম ভাজি করা। আমরাও ছেলেরাও কিন্তু টুকটাক রান্না জানি, তাই না? বিশেষ করে খিচুড়ি, জি বিরিয়ানি এগুলো আমরা রান্না করতে পারি। ডিম ভাজি করা, ডিম সিদ্ধ করা তো খুবই সহজ, ভাত রান্না করা তো এখন রাইস কুকারে হয়ে যায়। তো রাইস কুকারে কিন্তু আবার খিচুড়ি হয়ে যায় একই পদ্ধতিতে। তো এটা কেন বললাম ভাই, নিজের কাজ যদি আপনি নিজে প্র্যাকটিক্যালি করেন বেশি মনে থাকবে। আমি রেডিমেড জিনিস তো দিয়ে দেবো ভাই মে মাসের ফার্স্ট উইকে, কিন্তু এইটা আপনার ততটা কাজে লাগবে না যদি আপনি নিজে নিজে থেকে যদি করে রাখেন। রেডিমেড জিনিস আপনি খেতে পারবেন, কিন্তু ভবিষ্যতে পরীক্ষার হলে আপনাকে কতটা সাপোর্ট করবে আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আপনি এমসিকিউ পাস করতে পারবেন আশা করি, কিন্তু রিটেনের জন্য কিন্তু আপনার বেসিক্স যদি ভালো না হয়, রিটেন পাস করা কিন্তু টাফ। কারণ কখন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, আপনি প্রশ্ন বুঝে আগে বুঝতে হবে কোন আইন থেকে প্রশ্ন হলো, আইনের কোন ধারা বা কোন আদেশ বিধি বা কোন অনুচ্ছেদ থেকে প্রশ্ন হলো, এটা বুঝে আপনাকে উত্তর করতে হবে। আগে বুঝতে পারতে হবে কোথা থেকে প্রশ্ন হয়েছে, তারপরে উত্তর। বোঝাতে পারলাম? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন আচ্ছা স্যার। আমার যেমন স্যার। সমস্যা ছিল, আমি সায়েন্সের স্টুডেন্ট, এসএসসি ইন্টারও সায়েন্স। আমার যে সামাজিক বিজ্ঞান সাবজেক্ট ছিল, জি। সেখানে ইতিহাস অংশ থাকে। ইতিহাস অংশে বিভিন্ন ঘটনা, বিভিন্ন ব্যক্তির জন্ম, মৃত্যু, তারিখ মনে থাকে না, বা বাংলার যে কবি সাহিত্যিক আছে তাদের জন্ম মৃত্যুর সাল মনে থাকে না। এটা আমারও টাফ। তাহলে উপায় কি? আপনাকে লিখে বারবার চেষ্টা করতে হবে, প্রয়োজনে লিখে আপনার টেবিলের সামনে
চার্ট আকারে আটকে রাখবেন। আপনার নিজের পদ্ধতি নিজেকে অ্যাপ্লাই করতে হবে। ভাই আপনি ইন্টার পাস করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন, এই লেভেলে আপনার নিশ্চয়ই কোনো না কোনো পদ্ধতি আছে এগুলো মনে রাখার। তো নিজের পদ্ধতি নিজেকে ডেভেলপ করে নিতে হবে, তাহলে সবচেয়ে ভালো। আমি তো দিয়ে দিবই আমার যতটুকু জ্ঞান আছে সেটা। জালাল উদ্দিন ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, বলেন। জি স্যার, অনেকটি ক্লাস মিস করে ফেলছি, অনেকটা চাপে পড়ে গেছি আসলে। পড়াটা কোন দিকে থেকে শুরু করব? এখন যেগুলো চলছে বর্তমান, হ্যাঁ, মনে করেন যে জি স্যার। আপনি ওই যে ঝড়ের সময় আমরা আম কুড়াতাম, এখন যদিও সেটা খুব একটা প্রচলন নাই। তো ওই যে মামার বাড়ি ঝড়ের সময় আম কুড়ানোর শখ, তাই না? তো জি ঝড় জি শুরু হলে আম কুড়াতে যেতে হয়। কিন্তু যে খুব চালাক, সে আকাশে মেঘ দেখলে বুঝতে পারে যে আমের সিজন, ঝড় হতে পারে। তার মানে আগে ব্যাগ বা কোনো ঝুড়ি নিয়ে আগে দৌড় দিবে ঝড় শুরু হওয়ার আগেই। তার মানে পূর্ব প্রস্তুতি তার আছে। এখন যে আগে থেকেই গেছে সে নিশ্চয় বেশি আম পাবে, তাই না? জি আর যে ঝড় শুরু হওয়ার পরে যাবে আম বাগানে, সে নিশ্চয়ই একটু কম আম পাবে। আর যে ঝড় শেষে যাবে সে হয়তো বা দুই একটা আম পাবে। আমি কি কথা ঠিক বললাম? জি 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 স্যার। তাহলে এখন আমি কি বলতে চাচ্ছি, ভাই বর্তমানে যতটুকু আপনার সামনে আসছে ততটুকু আপনি সঠিকভাবে ক্যাপচার করেন। মানে আজকে যে ক্লাস হলো, এই যে সিপিসি আইনটা আমি পড়ছি, সিপিসি আইনের উপরে আগামী শুক্রবারে পরীক্ষা হবে, নিশ্চয়ই পরীক্ষাটা দিবেন। তার মানে সিপিসি থেকে এরপরে কি আইন হবে? সিআরপিসি হবে, তারপরে সাক্ষ্য আইন হবে। তার মানে বর্তমানটাকে আপনি ধরেন, অতীত যেটা গেছে, যেই আমটা আপনার ছোট ভাই কোড়াই নিয়েছে সেটার দিকে তাকিয়ে লাভ নাই। এখন সেগুলো আপনি কিভাবে পাবেন? আমি রিভিশন ক্লাসে সেগুলো কভার করে দিব। কিন্তু আপনি বর্তমান মিস করলেন, আফসোস করছেন যে আমার তো আগে বেশ কয়েকটা সাবজেক্ট হয়ে গেছে, আমি কি করব। সে আফসোস না করে বর্তমানটা আপনি সঠিক রাখেন, ভবিষ্যৎটা সঠিক রাখেন, রিভিশন ক্লাসে কভার করে দিব। ঠিক আছে কথা? স্যার এখন শুধু আপনার যে নোটটাই পড়তেছি, আগে তো যা পড়ছিলাম ওইগুলো বেশি, এই নোটটাই এইটাই শুরু করতেছি আর কি, এটাই ভালো করে পড়তে চেষ্টা করতেছি। আমার নোট এবং আমি যে সাজেশন দিব, এই লিখিত ব্যাচের যখন রিভিশন ক্লাস হবে নিশ্চয়ই সেটা এমসিকিউ পরীক্ষার পরে হবে, তখন এমসিকিউ ব্যাচ থাকবে না, তখন সপ্তাহে 4-5 দিন করে পড়াবো। তখন আমি আরেকটা সাজেশন দিব, সেই সাজেশনে আরো কিছু প্রশ্ন থাকবে, এবং আমার ক্লাস টেস্টে কিছু বানানো প্রশ্ন তো থাকেই। তাহলে আমার ক্লাস টেস্ট এবং সাজেশনের প্রশ্ন, ফাইনাল সাজেশন দিব, সেগুলো কভার করবেন। তাহলে আমার নোট এবং সাজেশনের সবকিছু কভার করলে আর কোনো কিছুই লাগবে না। আমার অনেক জি স্টুডেন্ট স্যার। আছে এবার অ্যাডভোকেট হয়েছে, আমার নোট ছাড়া কিছুই পড়েনি, মার্কেটের কোনো গাইড ছুঁয়েও জি দেখেনি, স্যার। এরকম স্টুডেন্ট আছে, তারা কিন্তু অ্যাডভোকেট হয়েছে, এক চান্সে অ্যাডভোকেট হয়েছে। জি স্যার। জি স্যার, আমার ভাই তাই করছে, আমি এই জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছি আর তো কি। আপনার ভাই তো আমার স্টুডেন্ট, আপনার ভাই তো আমার নোট ছাড়া কিচ্ছুই পড়েনি। কারণ তিনি কি করেনি, জি স্যার, এক এটা এক আপনি। হাতে এক হাতে দুইটা মাছ ধরতে যায়নি। যদি পিচ্ছিল মাছ হয় আপনি এক হাত দিয়ে একটা মাছ, দুই হাত দিয়ে একটা মাছ ধরতে হবে, তাই না? জি স্যার। আমার নোটটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, হজম করার পর যদি অন্য কোনো গাইড পড়তে পারেন পড়েন, কোনো সমস্যা নেই। আমারটা আগে হজম করেন, দুইটা তিনটা পড়তে যে হজবরল করবেন না। তো ঠিক আছে, কারো কোনো যদি প্রশ্ন থাকে, হোয়াটসঅ্যাপ 24 ঘন্টা খোলা আছে, টেক্সট মেসেজ করবেন, ভয়েস মেল করবেন না, ভয়েস মেল শুনতে আমার বিরক্ত লাগে। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।